ওয়াশরুম থেকে গোসল শেষ করে বের হতে দেখি নীলা আপু। পরনে আমার শুধুমাত্র ছোট একটা তাওয়াল, আর এই নীলা আপুর নির্লজ্জের মতো আমার দিকে তাকিয়ে আছে। কি করবো ঠিক বুঝতে পারছি না। যতই হোক মান সম্মানের প্রশ্ন। এক দূরে আবার সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। কি বেহায়া মেয়ে, একটু লজ্জাও নেই। কিন্তু এ আমার ঘরে কি করছে? ঘর তো দূরের কথা, এর তো আমাদের বাড়িতে আসারই কথা না। সে যে কারণে এসে থাকুক সেটা পরে ভাবা যাবে। এখন আমি বের হব কি করে? কাপড় চোপড় তো সব আলমারিতে। কোন কক্ষণে যে কাপড় ছাড়া গোসল করতে গেছিলাম। দরজাটা একটু ফাঁকা করে দেখলাম নীলাপু এখনো খাটের উপরে বসে বসে পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ঘর থেকে বেরো হচ্ছে না, যার কারণে আমিও বাইরে বেরোতে পারছি না। কতক্ষণ এইভাবে থাকা যায়? তাই বাধ্য হয়ে জোর গলায় আম্মুকে ডাক দিলাম। কয়েকবার ডাকার পরেও কোনো সাড়া শব্দ নাই। তখন নীলাপু বাইরে থেকে বলে উঠল, কিরে, কাকিমাকে কেন ডাকছিস? কত বড় বেহা এ মেয়ে, সব বুঝেও এমন করতেছে। দরকার আছে। আম্মু, আম্মু। আরে কাকিমাকে ডেকে লাভ নেই, উনি রান্নাঘরে ব্যস্ত আছে, আমার জন্য রান্না করতেছে। তুই বরং আমাকে বল তোর কি লাগবে। কিছু লাগবে না, আপনি আমার ঘর থেকে যান। মানে যান, আপনি একটু পরে আইসেন। কেন কেন, আমি তোর ঘরে থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। আরে বাবা, আমি কাপড় পরবো। তো কি হয়েছে, পর না, আমি কি তোকে আটকে রেখেছি নাকি? এমনটা লাগে, কিন্তু আমার সব কাপড় তো আলমারিতে আছে। হ্যাঁ, তো কি হয়েছে, নিয়ে যা। আমি এই অবস্থায় কি করে আসবো শুনি? আচ্ছা দাঁড়া, আমি বের করে দিচ্ছি। এই বলে আলমারি থেকে একটু এগিয়েই আবার দাঁড়িয়ে পড়লো। শয়তানি মার্কা একটা হাসি দিয়ে বলল, 1 মিনিট, এই অবস্থায় মানে কি রে? তুই লজ্জা পাচ্ছিস নাকি? তোকে তো আমি এইভাবে কতবার দেখেছি, মনে আছে তুই যখন গোসল করতে চাইতিস, কাকিমা তোকে জোর করে। এইটুকু বলেই হা হা করে হাসতে লাগলো। হঠাৎ করে যেন আমার মাথা গরম হয়ে গেল। রাগে গলায় বলে উঠলাম, এই, আপনি আবার ঘর থেকে বেরোন তো, এক্ষুনি বেরোন। কথাটা শুনে নিমিষে ওর মুখ থেকে হাসিটা চলে গেল। আর কিছু না বলে কাপড়গুলো বের করে দিয়ে নীরবে সোজা ঘর থেকে বেরিয়ে গেল। হয়তো আমার এমন কঠোরভাবে চলে যেতে বলার কষ্ট পাইছে। আমি নিশ্চিন্তভাবে বেরিয়ে কাপড় পরে নিলাম। তখন নিচ থেকে আম্মু ডাকতে লাগলো, তাই দেরি না করে নিচে চলে এলাম। নিচে এসে আরেকটু অবাক হলাম দাদুকে আমাদের বাড়িতে দেখে। বাবা, দাদু আর নীলা আপু খাবারের টেবিলে বসে আছে, আর মা সবার জন্য খাবার সাজাচ্ছে। মাকে আজকে খুবই খুশি খুশি লাগছে। আমি এগিয়ে যেতেই মা হাসি মুখে দাদুকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তো আপনার নাতি এসে পড়েছে। আমি আজ পর্যন্ত মাকে এতটা খুশি কখনো দেখিনি। মায়ের খুশি কারণটা হয়তো দাদু আমাদের বাড়িতে আসাতে। মূলত আমার বাবা মায়ের বিয়েটা ছিল লাভ ম্যারেজ। বাবা আসলে দাদুর বিয়েতে গিয়ে মাকে বিয়ে করেছিল। দাদু চেয়েছিল বাবা যাতে তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে, কিন্তু তা হয়নি। আর সেই জন্য দাদু মাকে মেনে নেয়নি, মাকে বাড়ি থেকে বের করে দেয়। আর মাকে বের করে দেওয়াতে বাবাও বাড়ি ছাড়ে। তবে আমি যখন পৃথিবীতে আসি, তারপর বেশিরভাগ সময় দাদু বাড়িতে আসা যাওয়া থাকতাম। কারণ বাবার ধারণা ছিল হয়তো আমার উসিলায় দাদু আমার মাকে ফিরিয়ে নেবে। কিন্তু আমি এত বড় হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত সেটা হয়নি। একবার আমি দাদুকে সরাসরি বলেছিলাম যেন মাকে ওই বাড়িতে ফিরিয়ে নেয়, কিন্তু দাদু প্রচণ্ড রেগে যায়। তাই ওই দিন আমিও রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু মায়ের জন্য আবারও যেতে হয়। যাই হোক, সেসব পুরনো কথা। হঠাৎ করে দাদু স্বয়ং নিজেই আমাদের বাড়িতে এলেন কেন? আমি দাদুকে সালাম দিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। তারপর দাদু হাসি মুখে আমার কৌশলাদি জিজ্ঞেস করলো। আমিও হাসি মুখে সব কিছু জবাব দিলাম। যদিও ওই দিনের পর দাদুকে আমার তেমন একটা পছন্দ হয় না। সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। খাবার মুখে দিয়ে দাদু মায়ের রান্নার প্রশংসা করতে লাগলেন। আমিও মায়ের দিকে তাকিয়ে দেখি মায়ের চোখে জল। এটাই হয়তো মায়ের আনন্দের বহিঃপ্রকাশ। মায়েরা এমন কেন, কষ্টও কাঁদে আবার খুশিতেও কাঁদে। যাই হোক, আমি খুশি মনে খাবার খেতে লাগলাম। কিন্তু খাবার খাওয়ার মাঝখানে আমার পায়ে কিছু একটা সুড়সুড়ি অনুভব করলাম। বিড়ালটিরা নয়তো আবার। আসলে বিড়ালে আমি ছোটবেলা থেকেই একটু ভয় পাই, যে কারণে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। মাথা নামিয়ে টেবিল নিচের দিকে তাকিয়ে দেখলাম না, কিছু নেই তো। ওটা আমার মনের ভুল হবে হয়তো। আমাকে হঠাৎ এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে মা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে উঠলো, কি হলো? আমি কিছু না বলে মাথা চুলকে আবারও খেতে বসলাম। একটু পর আবারও সেই একই অবস্থা, পায়ে সুরসুরি। কিন্তু এবার খুব ভালোভাবে বুঝতে পারলাম এটা কোনো বিড়ালের পা না, এটা মানুষের পা। মাথা তুলে তাকাতে বুঝতে পারলাম এটা নীলা আপুর কাজ। নীলা আপু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি কিছু না বলে খাবারে মনোযোগ দিলাম, কিন্তু নীলা আপু আমাকে শান্তিতে খেতে দিচ্ছে না। বিরক্ত লাগছে খুব, কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতেও পারছি না, না টেবিল ছেড়ে উঠতে পারছি। কিন্তু নীলা এমন কেন করছে? ওর সাথে তো এখন আমার এরকম সম্পর্ক নেই। যেটা ছিল সে নিজে নষ্ট করে দিয়েছে। এখন না আছে বন্ধুত্ব, আর না আছে, ও তো আমার কাজই হয়, তাও আবার 3 বছরের সিনিয়র বড় আপু। এখন আমি ওকে, মানে ওনাকে বড় আপু বলেই মানি। যথেষ্ট সম্মান দেওয়ারই চেষ্টা করি, কারণ যা বোঝা ছিল আমি সেটা বুঝে গিয়েছি। অবশ্য দোষ আমারই ছিল। যাকে সব,
আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যেই উঠতে যাব তখনই মা বলে উঠল। লাবিব, যা ঘরে গিয়ে জলদি তোর ব্যাগ গুছিয়ে নে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ব্যাগ গোছাবো মানে? আমরা কি কোথাও যাচ্ছি নাকি? মা, হ্যাঁ। সূচক মাথা নাড়ালো। আমি যে জিজ্ঞেস করতে যাব কোথায়, অমনি নীলা আপু বলে উঠল। আরে এখন থেকে কাকিমা, কাকা কাকিমা আর তুই আমাদের নিজেদের বাড়িতেই থাকবি। সেই জন্যই তো দাদু নিজে তোদেরকে নিতে এলো। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, ভালো হবে না বল? কথাটা শুনে আমার খুশি হওয়া উচিত ছিল। ছোটবেলা থেকে তো আমি এটাই চাইতাম, কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ ওই দিনের পর, ওই বিচ্ছিরি ঘটনার পর আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে ওই বাড়িতে আর নীলাপুর সামনে আমি আর কখনোই যাব না। আসলে আমি নীলাপুর থেকে দূরে দূরে থাকতে চাই। এখন কি করা উচিত ঠিক বুঝতে পারছি না। আমি চুপচাপ নিজের ঘরে চলে এলাম। এসেই মাথার পিছনে হাত রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। কি করব বুঝতে পারছি না। মা এতদিন পর ওই বাড়িতে যাবে বলে কতটা খুশি হয়েছে। এখন আমি কি করে যাব না বলি? আমাকে ছাড়া তো মা ওখানে যাবে না। আসলে আমার ভাগ্যটাই খারাপ। কেন যে আমি নীলাকে নিয়ে ওইসব ভাবতে গেছিলাম। ছোটবেলা থেকে নীলাপু আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, যদিও সে আমার থেকে 3 বছরের বড়। আমি যখন ওই বাড়িতে যেতাম নীলাপুর সাথে সবসময় থাকতাম। ছোটবেলা থেকে নীলাপুকে আমার ভালো লাগতো। তবে যখনই আমি কলেজে ভর্তি হই তখন গিয়ে বুঝতে পারি নীলার প্রতি আমার ভালো লাগাটা শুধু ভালো লাগা নয়, এর থেকে বেশি কিছু ছিল। আমি ওকে ভালোবাসতাম। আর আমার মনে হতো নীলাও আমাকে ভালোবাসে। এর কারণও ছিল অনেক। নীলা আমাকে সবসময় খুব কেয়ার করতো। আমি খেয়েছি কিনা, ঠিকমতো পড়াশোনা করি কিনা, এটা করি কিনা, সেটা করি কিনা, ইত্যাদি ইত্যাদি। আর সুযোগ পেলেই দুজনে ঘোরাঘুরি করতাম। আর সেই সাথে খাওয়া দাওয়া। ফোনে কথা বলা তো ঘন্টার পর ঘন্টা, মানে কোনো হিসাবই থাকতো না। কথা বলা শুরু করলে যেন শেষই হতো না। একটা কথা বলে রাখা ভালো, আমি যদিও নীলাকে তুমি করে বলতাম, কিন্তু ও আমাকে সবসময় তুই করেই বলে আসছিল। যার কারণে আমি একটু দ্বিধায় ছিলাম যে ও আমাকে ভালোবাসে কিনা। আমি আসলে বরাবরই পড়াশোনায় একটুখানি ছিলাম আর কি। তো পরীক্ষার খাতায় আশপাশ করে লিখেই পাশ করে যেতাম। সেই কারণে আমার ক্লাসমেট ঋতুকে পরীক্ষার কিছুদিন আগে থেকেই তোল্লাই করা শুরু করেছিলাম। মানে প্রতিদিন ওকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যেতাম, ওর পছন্দের সব জায়গায় খাওয়াতাম, শপিং করে দিচ্ছিলাম। এই শপিংয়ে গিয়ে হয়েছিল যত বিপত্তি। নীলা আপু, মানে নীলা আমাদের দেখে নিয়েছিল। নীলা আমাদের কাছে এসেই ঠাস করে ঋতু বেচারি গালে সবার সামনে থাপ্পড় মেরে দিয়েছিল। ঋতু গাল তুলতে তুলতে আমার দিকে তাকিয়ে রইল। ও ভেবেছিল নীলাকে আমি কিছু বলবো, আর সে নিজে নীলাকে কিছু বলতেও পারছিল না। যেহেতু নীলা ছিল ভার্সিটির বড় আপু, তাই নীলা আপুর চোখ রাগানি দেখে ওখান থেকে বিদায় নিয়েছিল। আমি শুধু অবাক হওয়া দর্শকের মতো তাকিয়েছিলাম। ঋতু চলে যাওয়ার পর নীলা আমার দিকে তাকিয়ে বলল, এই তোর পড়াশোনা? নীলা আমার সাথে আগে কখনো এতটা রাগী গলায় কথা বলেনি, তাই কথার খেয়ে হারিয়ে ফেলে বললাম, না মানে আসলে হয়েছিল কি, মানে ওই কি বলবো ঠিক ভেবে পাচ্ছিলাম না। তখন নীলা বলতে লাগলো, আমি তোকে কতবার ফোন করেছিলাম দেখেছিস? সকালে একবার ফোন রিসিভ করে আমাকে কিছু বলতে না দিয়েই বললি তোর নাকি পরীক্ষা, তাই পড়তেছিস। তারপরে তো আর ফোনই ধরলি না। এরপর আমি তোর বাড়িতে গিয়েছিলাম, সেখানেও পেলাম না, তাই একা একাই শপিং চলে আসতে হলো। আর এখানে এসে দেখি তোর কি আদৌ মনে আছে আজকে কি? আমি চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে ওর কথা শুনছিলাম। আর তাই অনেকটা বেকুবের মতোই প্রশ্ন করে বসলাম, আছে কি? নীলা মহাবিরক্তি নিয়ে হাতে রাখা ব্যাগ দিয়ে আমার মাথা ইচ্ছে মতো কয়েকটা বাড়ি দিয়ে নিচে ফ্লোরে কয়েকটা কিক দিয়ে ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে বলল। রাতে এগুলো পরে বাড়িতে চলে আসিস? এরপর আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। আমি ওর আচরণে এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে ওকে না আটকে সেই জায়গায় দাঁড়িয়ে রইলাম। আমি ওর সাথে সাথে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু নীলা আর নাগাল পাইনি। তারপর ফোন করলাম, ফোনও ধরছে না। কয়েকবার ফোন করার পরও কেটে দিল। বুঝতে পারছি অনেক রেগে আছে। আসলে আজকে নীলার বার্থডে, মূলত ওর জন্য গিফট কেনার জন্য এখানে আসা। ঋতুকে এমনি নিয়ে আসি সাথে করে। ভেবেছিলাম একসাথে 2 কাজ হয়ে যাবে, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। বাড়িতে এসে নীলা দেওয়া শপিং ব্যাগটা খোলার পর কাপড়ের সাথে একটা ভিউ কার্ড বেরিয়ে এলো। অবাক হয়ে কার্ডটা হাতে নিয়ে খুলতেই একটা মেয়ে কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই কথা শুনছোস? আই লাভ ইউ বলছি। আর তারপরে একটা মন করা হাসি দিয়ে চুপ করে গেল। এটা শোনার পর আমি কিছুক্ষণ টাসি খেয়ে বসে রইলাম। আই লাভ ইউ শব্দটা শোনার হৃদয় কারা হাসিটা আমার কানে ভাসতে লাগলো। মনে চেয়েছিল হাসিটা আর না থামক, কিন্তু বন্ধ হয়ে গেল। আমার সাথে এমন কিছু হবে আমি ভাবতেও পারিনি। এই মেয়ের কণ্ঠটা নীলার। নীলা যে কখনো নিজে থেকেই আমাকে ভালোবাসার কথা বলবে আমি ভাবতেও পারিনি। কার্ডটা বন্ধ করে আবার খুললাম, আর সেই মিষ্টি কণ্ঠটা
আবারও বলতে লাগলো, তারপর খিলখিল হাসি। আমি মোহিত হয়ে তা শুনতে লাগলাম। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে নীলা এগুলো বলছে আমাকে। হঠাৎ করে চোখ গেল ভেতরে একটা চিরকুটি থেকে। অসীম আগ্রহ নিয়ে চিরকুটটা ভাঁজ করতে দেখতে পেলাম নীলার হ্যান্ডরাইটিং। তাতে লেখা আছে, আমি জানি না তুই এখন কি ভাবতেছিস, কিন্তু বিশ্বাস কর এটাই সত্যি। জানিস, অনেকদিন ধরেই ভাবছিলাম তোকে আমার মনের কথাটা বলে দিই, কিন্তু কেন জানি বলে উঠতে পারছিলাম না। আর আমি জানি যে তুইও আমাকে পছন্দ করিস। আমি ভেবেছিলাম তুই আমাকে বলবি, কিন্তু না, এতদিনেও কিছু বললি না, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। জানিস, খুব ভালোবাসি তোকে। অনেক কথা আছে তোর সাথে আমার। ছাদে চলে আসিস। সাবধান, কেউ যেন না দেখে। আমি তোর জন্য অপেক্ষা করবো। হুম। চিরকুটটা পড়ে যেন আমার হার্টবিটটা বেড়ে গেল। সব কিছু যে এত সহজে হয়ে যাবে ভাবতেও পারিনি। মনের ভেতরে রোমান্টিক গান বাজতে লাগলো। এমন একটা রোমান্টিক মুডে 12টা বাজিয়ে দিল ফোনটা চিৎকার করে। প্রথমে বিরক্তি লাগলেও পরক্ষণে এক লাফে উঠে গিয়ে চার্জার থেকে খুশি মনে ফোনটা নিলাম। নাম্বার দেখে মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম নীলা, কিন্তু না, এটা নিলয়, আমাদের ভার্সিটির বড় ভাই। ছাত্র হিসেবে খুব ভালো, বলতে গেলে ভার্সিটির সেরা স্টুডেন্ট। সেই সাথে প্রচুর পরিমাণে ভদ্র, কিন্তু আমার একে একেবারে পছন্দ হয় না। কারণ হলো এ নীলার ক্লাসমেট। ফকিনি সবসময় নীলার সাথে সাথেই ঘুরঘুর করে। নীলাও কিছু হলেই খালি এর কথায় টেনে আনবে, বিরক্তিকর। সে যাই হোক, ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন নীলয় ভাইয়া? আমিও ভালোই আছি। কিছু কি বলবেন ভাইয়া? বুঝলাম না ভাই। তখনই মনে হলো কোনো নারী কণ্ঠ নীলকে ডাকছিল। তাই শুনে আর কিছু না বলে ফোনটা রেখে দিল। তোর ফালতু, মুডটাই নষ্ট করে দিল। সন্ধ্যাবেলা তৈরি হয়ে সোজা নীলাদের বাড়িতে চলে এলাম। বাবা মা কেউ আসেনি, আমি একা এসেছি। বাড়িতে ঢুকে আঙ্কেল আন্টি আর দাদুর সাথে দেখা হলো। মনে হয় তেমন কোনো মানুষকে ইনভাইট করেনি, সব পরিচিত লোকজনই। সেই সাথে নীলার কয়েকজন বন্ধু বান্ধব, এদের মাঝে নীলয় আছে। এটাই আসলে এইবারের নিয়ম, খুব প্রয়োজনীয় লোক ছাড়া কাউকে ডাকা হয় না। কিন্তু সবাইকে দেখতে পেলেও নীলাকে দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞেস করতে বললো ওর ঘরে রেডি হচ্ছে। ওই তো নীলা এসে পড়েছে। আমার সাথে সাথে সবাই সিঁড়ি দিকে তাকালো। নীলাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ নীলা আজকে একটা আকাশি নীল শাড়ি পরেছে। আমি যতটুকু জানি শাড়ি পরা ওর পছন্দ না, তবে খুব সুন্দর মানিয়েছে ওকে শাড়িতে। নিচে এসে আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। কারণটা হলো আমি ওর বাড়িতে ভুলে গিয়েছিলাম। কি আর করা, নিজেই অপরাধীর মতো মাথা নিচু করে একটা হাসি দিলাম। নীলা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কেমন লাগছে? আমিও বুঝিয়ে দিলাম ভালোই। তারপর আর কি, জন্মদিন পালন হলো। সবাই যখন খাবার খাচ্ছিল তখন দেখলাম নীলা পেছনের দিকে একবার তাকিয়ে ছাদের দিকে যাচ্ছে। চিরকুটে তো আমাকে ছাদে যেতেই বলেছিল। চিরকুটির কথা ভাবতেই মনে একটা খুশি খুশি ভাব চলে এলো। কিন্তু আমি যে ছাদের দিকে যাওয়ার জন্য এগিয়েছি, এমনি পেছন থেকে আন্টি ডাক দিয়ে বলল, দাদু নাকি প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, সেটা এখন আমাকে এনে দিতে হবে। অদ্ভুত তো, বাড়িতে এত লোক থাকতে আমাকে যেতে হবে। আন্টিকে তো আর এই কথাটা বলতে পারে না। তাই একটা হাসি দিয়ে ফার্মেসিতে চলে গেলাম। ওষুধ এনে আন্টির কাছে দিয়ে এক মুহূর্ত দেরি না করে সোজা ছাদের দিকে হাঁটতে লাগলাম। মনের ভেতরে অদ্ভুত একটা উত্তেজনা কাজ করছে। আমার মনটা খুব অশান্ত হয়ে গেছে। ছাদের দরজার কাছে এসে বড় একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে নিজেকে কিছুটা শান্ত করলাম। হাসি মুখে দরজা পেরিয়ে ছাদে এগিয়ে যেতেই মাথা যেন আকাশ ভেঙে পড়লো। এটা আমি কি দেখতেছি? নীলা নীলয় দুজনে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, কিন্তু এখন ওই হারামি নীলাকে কিস করার চেষ্টা করছে। যদিও নীলা বাধা দিচ্ছে আর না করছে। আমি অবাক হচ্ছি নীলর এই কাজের জন্য। নীলা তো ওকে থাপ্পড় মারা কথা, কিন্তু নীলা তেমন কিছু করছে না। মাথা যেন পুরো আগুন ধরে গেল। এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে নীলকে ইচ্ছা মতো একটা লাথি মারলাম। লাথি খেয়ে সে টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। নিচে পড়ে যেতেই আমি এগিয়ে গিয়ে আরেকটা লাথি মারলাম। এবারে লাথিটা ঠিক মুখ বরাবরই গিয়ে পড়েছে। তাই ব্যথায় হারামজাদা চেঁচিয়ে উঠল। আমার তাতে কি, কলা ধরে উঠিয়ে নাক বরাবর আরেকটা খুশি মারলাম। কিন্তু নীলয় কোনো রেসপন্স করছে না। হয়তো আমার আচমকা আক্রমণে হতভম্ব হয়ে গেছে। যে আরেকটা মারতে যাব, অমনি পেছন থেকে নীলা এসে আমাকে বাধা দিয়ে বলল, লাবিব, ছাড় ওকে। কি করছিস তুই? ওর কষ্ট হচ্ছে, ছাড় বলছি। কে শুনে কার কথা? নীলাকে সরিয়ে দিয়ে নীলয়ের পেট বরাবর আরেকটা দিতেই আবারও চেঁচিয়ে উঠে নিজেকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করলো। তখনই আমি ধাক্কা খেয়ে একটু দূরে সরে যেতেই নীলা দৌড়ে গিয়ে নীলকে উঠাতে লাগলো আর কান্না কণ্ঠে বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? আশ্চর্য, আমি নীলকে মারছি বলে নীলা এইভাবে রিয়েক্ট করছে কেন? আমি ওকে নীলার জন্যই মারছি। ও তার যে কাজ করেছে তার জন্য এটাই করা উচিত।
আমি অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে রইলাম। ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তখন আমি বললাম, আরে নীলা আপু, তুমি পাগল হলে নাকি? ও তো কথা শেষ করার আগেই আমার গালে একটা সজোরে থাপ্পড় পড়ে গেল। আমি অবাক হয়ে নীলাকে জিজ্ঞেস করলাম, নীলা আপু, ও তোমাকে একা পেয়ে জোর করে কিস করতে চেয়েছিল। ও তোমার সাথে মিসবিহেভ করেছে, সেই জন্যই তো আমি ওকে মারছিলাম। কেন মারবি তুই ওকে? কেন মানে? ও তো হ্যাঁ, ও আমাকে কিস করতে চাইছিল কিন্তু করেনি। লাবিব নিলয় খুব ভালো ছেলে, ও আসলে এরকম না। কি হয়েছিল আমি তোকে বুঝিয়ে বলছি। কিন্তু প্লিজ লাবিব, নিচে অনেক লোকজন আছে, এই ব্যাপারটা জানতে পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। নীলা কথা শেষ করতেই পেছন থেকে আওয়াজ এলো। পেছন থেকে একটা লোক বলে উঠলো, কে এভাবে চিৎকার করছে? কি হয়েছে এখানে? আমি পেছন থেকে ঘুরে দেখলাম আঙ্কেল। নীলা দাদু আর আঙ্কেলকে দেখে ভয় পেয়ে গেছে। ওর মুখে ভয় ছাপটা স্পষ্ট ফুটে উঠেছে। কিরে, কোনো কথা বলিস না? কে চিৎকার করলো? আমি কোনো মতে এটা সেটা বলে ব্যাপারটা ম্যানেজ করলাম। তখন দাদু বলল, ঠিক আছে, এখন তারার নিচে আয়। এই রাত্রিবেলা ছাদে কি করিস? তখন নীলা বলল, আচ্ছা দাদু, তোমরা যাও, আমরা আসছি। সবার সাথে নীলও নিচে চলে গেল। এখন শুধু আমি আর নীলা ছাদে আছি। আমি বড় বড় কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শান্ত হয়ে নীলাপুর দিকে ফিরলাম। দেখলাম ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। পুরো ব্যাপারটা ও মনে হয় খুব ঘাবড়ে গেছে। এখনও ওর মুখ থেকে ভয়ের রেশটা কাটেনি মনে হয়, সেই জন্য এখনও একদৃষ্টিতে ছাদের সিঁড়ির দিকে তাকিয়ে আছে। আমি ডাক দিতেই কিছুটা চমকে উঠে বলল, হ্যাঁ কিছু বলবি? তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। আমার আবার কি হবে? জানো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। বিশেষ করে শাড়ি পরায় আরও সুন্দর লাগছে। একেবারে নীল পরি, সত্যি বলছি। নীলা কিছুটা লজ্জা পেয়ে বলল, তাই নাকি? তুই কবে থেকে মেয়েদের প্রশংসা করতে শুরু করলি? এতদিনে তো একবারও প্রশংসা করিসনি। আমি তো আগেও কতবার সেজেছি, আজকে কি এমন হলো? এই যে শাড়ি পরে এত সুন্দর করে সেজেছ। ও আচ্ছা, তার মানে তোর শাড়ি পছন্দ। আগে আমাকে বললেই পারতি। আমি বললে কি তুমি শাড়ি পরতে? তা অবশ্য পরতাম না, শাড়িটা আমার খুব আনইজি ফিল হয়। আজকে আম্মু জোর করলো বলেই পরলাম। আজকে তোর মতলবটা কি বলতো? এরকম অন্যরকম ভাবে কথা বলছিস? আমি আর সময় নিলাম না। পকেট থেকে ওর জন্য কিনে আনা বালা বের করে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলাম, নীলা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকেই ভাসি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। আজকে বলছি, তুমি আমাকে বিয়ে করবে? কথা দিচ্ছি, তোমাকে খুব ভালোবাসবো, কখনো কষ্ট পেতে দিব না, শুধু আমাকে ফিরিয়ে দিও না। কি হলো, কথা বলছো না কেন? তারপর আমি দাঁড়িয়ে পড়ে বললাম, আই এম সরি। আমাকে তোমার আগেই কথাটা বলা উচিত ছিল, কিন্তু সাহস হয়নি। তুমি কিভাবে নেবে এটা ভেবে। কিন্তু জানো, তোমার ওই মেসেজ আর চিরকুটটা পেয়ে অনেকটা অবাক হয়েছিলাম। কি হলো, তুমি কথা বলছো না কেন? কি বলছিস তুই এগুলো? তোর মাথা ঠিক আছে? লাবিব, আমরা দুইজন কাজিন হই, তুই আমাকে কি করে ভালোবাসতে পারিস? আর তাছাড়া আমি তোর থেকে গুনে গুনে 3 বছরের বড়। এমনটা তুই ভাবলি কি করে? নীলার এরকম কথা শুনে আমি মুহূর্তে পাথর হয়ে গেলাম। কি বলছে ও এসব? আর কেনই বা বলছে? ও কি আমার সাথে এখন মজা করতেছে নাকি? আমাকে চুপ থাকতে দেখে নীলা বলতে লাগলো, লাবিব, তুই ভাবতে পারছিস এটা অন্য লোকজন জানতে পারলে কি ভাববে? আমি তো বিশ্বাস করতে পারতেছি না তুই এমন কিছু ভাববি কি করে। তোর এইটুকু কমন সেন্স নাই? কিরে, চুপ করে আছিস কেন? তুমি এসব কি বলছো নীলা? আচ্ছা, আপু বল। তোমার সমস্যাটা কোথায়? মানে তুই বুঝতে কেন পারছিস না? আমি আর তুই আমরা কাজিন। তুই যেটা ভাবছিস সেটা হতে পারে না। তো কি হয়েছে? কাজিনদের মাঝে কি প্রেম ভালোবাসা বিয়ে হয় না? তোমার নিজের বাবা মাই তো কাজিন ছিল, তারা বিয়ে করেনি? কই, কেউ তো কখনো এ নিয়ে কিছু বলেনি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোর থেকে বয়সে বড়, এটা হয় না লাবিব। এবার আমার রাগ উঠে গেল। তখন বললাম, তোমার সমস্যা কি? এখন ওটা কথা বলতেছো কেন? তুমি নিজেই তো আগে আমাকে ভালোবাসার কথা জানালে, আর এখন কি আবল তাবল বলতেছো? শোনো, এটা কিন্তু মোটেও ইহার্কির বিষয় নয়। আমার জীবনের প্রশ্ন, আমার ভালোবাসার প্রশ্ন। আমি তোকে কখন বললাম যে আমি তোকে ভালোবাসি? আরে আজকেই তো বললে। দেখ লাবিব, একদম ফাজলামো নয়, অনেক সহ্য করেছি। আরে তুমি তো আমাকে ওই ভয়েস মেসেজ আর চিটকুট দিলে। তুমি তো বলে যে তুমিও নাকি আমাকে ভালোবাসো, তাহলে এরকম করছো কেন? কিসের মেসেজ আর কিসের চিরকুট? নীলার এরকম ব্যবহারে ভীষণ বিরক্ত হয়ে গেছে। ইচ্ছে করছে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই, কিন্তু রাগ সংরক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলাম। চিরকুটটা আমার পকেটে ছিল, সেটা বের করে ওর হাতে দিলাম। চিরকুটটা নীলার হাতে দেওয়ার পর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম।
কারণ আমি দেখতে চাই ও এখন কি বলে আর কি করে। নীলা চিরকুটটা হাতে নিয়ে ওটা দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমিও একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু চিরকুটের দিকে তাকিয়ে আছে তো তাকিয়ে আছে, মাথাও তুলছে না, আর কিছু বলছেও না। ধৈর্য হারিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি হলো, এখন চুপ করে আছো কেন? কিছু তো বলবে নাকি? লাবিব দেখ, আমি অনেক সরি। কথাটা বলেই মাথা নিচু করে নিলাম। তারপরে বলল, লাবিব আসলে অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে। দেখ, আমি তোকে দোষ দিচ্ছি না, এটা আমারই দোষ। আই এম রিয়েলি সরি। কিসের গন্ডগোল? আর তুমি সরি বা বলছো কেন? সরি বলার দরকার নেই, আমিও তো তোমাকে ভালোবাসি। এক মিনিট, তুমি কি ভয় পাচ্ছ নাকি? না হলে লাবিব প্লিজ, আগে আমার কথাটা শোন। আচ্ছা বলো। আসলে ওই ভিউ কার্ডটা হুম, ওই ভিউ কার্ডটা? ওই ভিউ কার্ডটা নিলয়ের জন্য ছিল। জানি না কি করে তোর কাছে গেছে, হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে ওইটা তোর কাছে চলে গেছে। আই এম সরি লাবিব। নীলার কি যেন বলে যাচ্ছিল, আর কিছুই আমার কানে আসেনি। আমি একদম চুপ হয়ে গিয়ে যেন অন্য কোথাও হারিয়ে গেছি। এমন কেন হলো আমার সাথে? কষ্ট হচ্ছে, খুব চাপা কষ্ট, যেটা বাইরে কাউকে বলে বোঝানো যায় না। তার মানে নীলা আমাকে নয়, নিলয়কে ভালোবাসে। আর ওই কথাগুলো নিলয়ের জন্য ছিল, আমার জন্য নয়। এই কারণে হয়তো নীলা নিলয়কে প্রোটেক্ট করছিল। আমি মুখ তুলে নীলা থেকে তাকাতে সে বলল, লাবিব সরি, কিন্তু তুই যেটা ভাবছিস সেটা কখনোই হতে পারে না। আর প্লিজ, আমার আর নিলয়ের ব্যাপারটা এখন কাউকে বলিস না। সময় হলে আমি নীলার কোনো কথা গ্রাহ্য না করে ধীরে ধীরে ছাদ থেকে নেমে গেলাম। নীলা হয়তো ডাক দিয়েছিল, আমি শোনার চেষ্টাও করিনি। কারোর সাথে কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাইরে ভীষণ জোরে বাতাস বইছে, হয়তো ঝড় আসতে চলেছে, কিন্তু তার চেয়ে বড় ঝড় তো আমার ভেতর চলছে, যেখানে আমি চেষ্টা করেও সামলাতে পারছি না। বাইক চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছি। বাড়িতে ঢুকতেই মা ব্যস্ত হয়ে পড়ে যে ঝড় বৃষ্টিতে ভিজে কেন বাড়িতে ফিরলাম। মায়ের কোনো কথা কানে না দিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। তারপরেই ঘুম। গভীর রাতে টের পেলাম গা গরম হয়ে গেছে আর মাথায় জলপটি দেওয়া হচ্ছে। ভাবছেন কি হয়েছে? আবাস মতো জ্বর চলে এসেছে। ছোটবেলা থেকে এটা চলছে, বৃষ্টিতে একটু ভিজলেই কঠিন জ্বর চলে আসে। মা জানতো যে আমার জ্বর আসবে, সেই জন্য চলে এসেছে আমার ঘরে। আমার চোখ খুলতে দেখে বলল, কি রে বাবা, কষ্ট হচ্ছে খুব? তুই কেন শুধু শুধু বৃষ্টিতে ভিজতে গেলি? আমি তোকে এত বলি, তারপরও আমার কোনো কথা শুনিস না তুই। মায়ের কথা শুনে আমার নীলার কথা মনে পড়ে গেল। নীলাও আমাকে সবসময় বৃষ্টিতে ভিজতে মানা করতো। ওর কথা মনে পড়তে যেন ভেতরে কষ্টটা আবার নাড়া দিয়ে উঠলো। আমি বালি ছেড়ে মায়ের কোলে মাথা দিয়ে কিট দিলাম। মা মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করছিল, কি হয়েছে? কিন্তু আমি কিছু বলিনি। তারপর হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন চোখ খুললাম, মাথায় একটা শীতল হাত অনুভব করলাম। তাকে দেখি নীলা বসে আছে, আমার মাথায় জলপটি দিয়ে দিচ্ছে। আমার চোখ খুলতে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে নরম গলায় বলল, কিরে, এখন কেমন লাগছে? আমি কিছু না বলে ওর মুখে থেকে তাকিয়ে রইলাম। নীলা কিছু একটা বলতে কেউ থেমে গেল, কারণ মা ঘরে এসেছে খাবার নিয়ে। খাবারটা টেবিলে রেখে মা নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলামা, এবার তুই ওঠ। তুই কিছু খেয়ে নিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি তোর খাবারটা ওখানেই রেখে এসেছি। তখন নীলা বলল, কাকিমা, আমি পরে খেয়ে নেব, তুমি বরং খাবারটা আমাকে দাও, আমি লাবিবকে খাইয়ে দিচ্ছি। মা একটা মুচকি হাসি দিয়ে তখন বলে উঠল, অনেক হয়েছে মা, এবার তুইও ওর সাথে অসুস্থ হয়ে যাবি। এমনিতে তো ঠিক মতো খাসনি, তাও আবার কাল সারা রাত ঘুমাসনি। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা বলছি সেটা করো। মায়ের কথা শুনে নীলার কিছু বলল না, আমার দিকে একবার তাকিয়ে ঘর থেকে চলে গেল। মায়ের কাছে জানতে পারলাম যে আমি নাকি গতকাল সারাদিন সারা রাত জ্বর নিয়ে বিছানায় পড়েছিলাম, আর নীলা সব কিছু সেরে সুরে এতক্ষণ আমার যত্ন করছিল। খুবই অবাক হলাম মায়ের কথাগুলো শুনে। নীলা আমার জন্য এতটা ভাবে, মনে মনে অনেকটা খুশি হয়ে গেলাম। পরক্ষণে সব কিছু গায়েব হয়ে গেল। এটা মনে পড়তেই যে নীলা নিলয়কে ভালোবাসে। তারপর খাবার আর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুর থেকে ঘুমটা ভাঙলো। নিজে খুব চাঙ্গার ফুরফুরে লাগছে, জ্বর টরও এখন নেই বলে চলে। উঠে গিয়ে ওয়াশরুমে গেলাম। বাইরে বেরোতেই দেখি নীলা আমাকে দেখে হাসি মুখে প্রশ্ন করলো, কিরে, কেমন আছিস? আমি বিছানায় বসে বললাম, একদম ভালো, এখন একটুও জ্বর নেই। তখন নীলা পাশে টেবিলে রাখা স্যুপের পেয়ালাটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, যাক বাবা, তুই ঠিক হয়ে গেছিস, যা ভয় পাইয়ে দিয়েছিলি তুই। আমি কিছু না বলে নীলা থেকে তাকিয়ে রইলাম। এইটা দেখে সে বলল, কিরে, হাঁ করে কি দেখছিস? খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আমি নীলার কোনো কথা কানে না তুলে পেয়ালাটা রেখে দিলাম। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, খাবি না?
লাভ ইউ। মানে? বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখ লাবিব, পাগলামি করিস না। আমি তো তোকে সব কিছু বললাম, তারপরও তুই। আমি কোনো পাগলামি করছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। লাবিব, তুই ভালো করে জানিস এটা কখনো সম্ভব নয়। ভুলে যাই সব। দেখবি তুই আমার থেকে ভালো কাউকে পাবি, যে তোকে ভালোবাসবি, সুখে রাখবে। এবার আমি উঠে দাঁড়িয়ে নীলার হাতটা ধরে ফেললাম। বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। সবসময় খালি তোমার কথাই ভাবে, আর আমার অন্য কাউকে চাই না, তোমাকে চাই। নীলা আমার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, লাবিব হাত ছাড়, পাগলামি করিস না। আমাদের অনেক ভালো একটা সম্পর্ক, সেটা নষ্ট করিস না। কথাটা বলেই আমার হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে দরজা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমি ওর পথ আটকে দরজাটা বন্ধ করে দিলাম। তখন নীলা বলল, লাবিব, দরজাটা বন্ধ করলি কেন? খোল বলছি, আর আমাকে যেতে দে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। দেখ দেখ লাবিব, তুই কিন্তু এবার তোর লিমিট ক্রস করে ফেলছিস। আমি যেন নিজের অজান্তেই নীলার খুব কাছে চলে এসেছি, আর হয়তো সেই জন্য নীলা আচমকা থাপ্পড়টা খেয়ে আমি পিছিয়ে পড়ি। জানি না কি হয়ে গেছিল আমার। নীলা আমার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি লাবিব, আমি ভেবেছিলাম তুই সবটা বুঝতে পারবি, কিন্তু তুই যে এতটা নিচে নেমে যেতে পারিস আমি ভাবতেও পারিনি। আমারই ভুল হয়েছে তোকে বোঝাতে যাওয়া। আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আসলে খুব বড় একটা ভুল করে ফেলেছি। নীলা বলতে লাগলো, আর কখনো তুই আমার সামনেও আসবি না, আমি তোর মুখও দেখতে চাই না। কথাটা বলে নীলা দরজা খুলে হন হন করে চলে গেল। আমি ভাবলাম ওকে সরি বলা দরকার। যে দরজার কাছে এলাম, দেখি মা দাঁড়িয়ে আছে। মাকে দেখে ভয় পেয়ে গেলাম। মা কিছু বুঝতে বা শুনতে পারেনি তো। আমি মায়ের দিকে ভয়তে চোখে তাকিয়ে রইলাম। তখন মা বিস্মিত কণ্ঠে বলল, কি রে নীলা, এভাবে চলে চলে গেলে কেন? কিছু কি হয়েছে? যাক, মা তাহলে কিছু ধরতে পারেনি। তাই আমি বললাম, না আম্মু, কিছু হয়নি। নীলাপুর কি কাজ নাকি আছে, তাই চলে গেছে। এই যাত্রায় বেঁচে গেলাম, মার কিছু পড়েনি। কিন্তু আসল সমস্যাটা রয়েই গেল। নীলাকে সরি বলা হলো না। অনেক ভাবনা চিন্তার পর ঠিক করলাম আমি সব ভুলে যাব, আর নীলাকে নিয়ে সব ভুল ভাবনাগুলো মাথা থেকে বের করে দিব। নীলা যা চায় সেটাই হবে। আমি আর ওকে আমার মুখ দেখাবো না, ওকে আর কোনোভাবেই অস্বস্তিতে ফেলবো না। তাই নীলার কাছে একটা চিরকুটের মাধ্যমে ক্ষমা চেয়ে নেই। সেই সাথে এটা বলে দিয়েছিলাম যে আমি আর ওর সামনেও আসবো না, কোনোভাবে ডিস্টার্বও করবো না। কয়েকদিন পর পরীক্ষা, তাই পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে ব্যস্ত করে ফেললাম। যথেষ্ট চেষ্টা করেছিলাম, কিন্তু পরীক্ষায় তেমন ভালো হলো না। একটু মন খারাপ হলো বটে। তারপর সব ফেলে দিয়ে ফাইনালের জন্য ভালো একটা প্রস্তুতি সংকল্প করলাম। তো আর কি, আলতু ফালতু সব কাজ ফেলে দিয়ে পড়াশোনায় মনোযোগ দিলাম। নিয়মিত ক্লাস, কোচিং, পড়াশোনা এসব করেই আমার সময় পার হয়ে যায় এখন। লাস্ট 2 মাস নিজেকে অনেকটাই ঠিক করে নিয়েছি। নিয়মিত একটা রুটিন মেনে নিয়েছি। আর এই পরিবর্তন দেখে বাবা মা ভীষণ খুশি। আর এতদিন নীলা আপু বা ওই বাড়ির ধারে কাছেও যায়নি, তবে দেখা হয়েছিল একদিন ভার্সিটির ক্যাম্পাসে। ওর চোখে আমার জন্য শুধু ঘৃণাই দেখেছিলাম। পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি, তাই এখন জোর দিয়ে পড়াশোনা করছি। বাড়িতে সারাদিন আছি, বাইরে যাওয়া একদম বন্ধ করে দিয়েছি। আসতে পারি? আমার ভাবনা ছেদ পড়লো নীলা আপুটাকে। তাকিয়ে দেখি দরজার বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুটা অবাক হয়ে ওনার দিকে তাকাতেই ভেতর ঢুকে পড়লেন। এসে বলতে লাগলেন, কিরে, তুই এসে শুয়ে আছিস? ব্যাগপত্র গোছাবি কখন? জলদি কর, বাড়িতে সবাই তোদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা দাঁড়া, তোর কি কি জিনিস লাগবে তুই আমাকে বল, আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে নীলাপু থেকে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করছে কেন? এই তো কয়েকদিন আগে পর্যন্ত আমাকে দেখতেই পারতো না, আমাকে একরকম ঘৃণা করতে বলেই চলে। আর এখন নিজে থেকে এসে আমার সাথে মিশে যাচ্ছে, একদম আগের মতো নর্মালভাবে কথা বলতেছে। কাহিনী কি? কিরে, কি ভাবছিস বসে বসে? তোকে আমি কিছু বলছিলাম? না, কিছু না। ও আচ্ছা, তো কেমন আছিস তুই? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি, কিন্তু তুই তো দেখছি এই কয়েকদিনে একেবারেই বদলে গেছিস। কই না তো, আমি তো আগের মতোই আছি। হুম, সে তো দেখতেই পাচ্ছি। নিজে থেকে কিছুই বলছিস না, কেমন জানি ঠান্ডা ঠান্ডা মেজাজ। আমি কিছু জিজ্ঞেস করলেই গভীরভাবে উত্তর দিচ্ছিস। খাবার টেবিলেও কিরকম চুপটি করে বসেছিলি। কিরে, তুই শুনছিস? আমি নীলাপুর এরকম ব্যাপারে অবাক হয়ে যাচ্ছি। কি মুখে কথা নাই? হ্যাঁ, শুনতেছি, আপনি বলেন। প্রচুর শুনতেছে। কিছু বলবেন? না, কিছু বলিনি। তুই বরং এটা বল, তোর কি কি জিনিস ব্যাগে ভরতে হবে, আমি ভরে দিচ্ছি। না ধন্যবাদ, আপনার কিছু করতে হবে না, আমি নিজে করে দিচ্ছি।
কিরে, কখন থেকে দেখতেছি তুই খালি আপনি আপনি করতেছিস? তুই আমাকে আপনি করে কবে বলছিলি? আগে বলিনি তো কি হয়েছে, এখন বলছি। তাছাড়া বড় আপুকে তো আপনি করেই বলবো, তাই না? আগের জন্য আমি সরি। নীলা আপু কিছু বলতে চাইছিল, কিন্তু আমি উঠে গিয়ে আলমারি থেকে এক মনে দেখে দেখে কাপড় বের করছিলাম ব্যাগে ভরার জন্য। নীলা আপু কিছুক্ষণ পেছনে দাঁড়িয়ে থেকে তারপর চলে গেল। এখন আমি দাদুর বাড়িতে নিজের রুম গোছাচ্ছি। ছাদের রুমটা আমি নিয়েছি। অবশ্য আমার জন্য আগে থেকে একটা রুম গোছগাছ করে রাখা হয়েছিল, কিন্তু সেটা নীলা আপুর পাশের রুম ছিল। সব কিছু মোটামুটি ঠিকঠাক করে ক্লান্ত হয়ে যখন বিছানায় গিয়ে বসলাম, তখন একটা চুরিওয়ালা হাত আমার দিকে একটা শরবতের গ্লাস এগিয়ে দিল। এটা নীলা আপুই। আমি ধন্যবাদ বলে গ্লাসটা নিলাম। আমি যখন শরবতটা মুখে নিতে যাব, তখন নীলা আপু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ধীরে সুস্থে গ্লাসটা খালি করে নীলা আপুর হাতে দিয়ে আরেকটা থ্যাঙ্কস বললাম। দেখি এখনও নীলা আপু সেই আগের মতোই তাকিয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু বলবেন? তোর জন্য আগে থেকে একটা ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছিল, তুই আবার ছাদের এই ছোট্ট ঘরটাতে আসলি কেন? জি, আসলে আমার এই ঘরটা খুব পছন্দ হয়েছে। কেমন নিরিবিলি, আর সব সময় খুব আলো বাতাসও আসে। তাছাড়া ছাদটা একেবারে পাশে আছে, তাই আর কি। ও আচ্ছা, তাহলে নিচে চল, সবাই খেতে বসছে। আপনি যান, আমি একটু পরে আসছি। কেন? আমার সাথে এখন গেলে তোর কোনো সমস্যা হবে? আরে না না না, তা কেন হবে? আপনি এমন ভাবছেনই বা কেন? আসলে এতক্ষণ কাজ করছি তো, তাই আমি একটু ফ্রেশ হয়ে নিচে আসছি। আপনি যান। নীলা আপু আমার দিকে কিছুক্ষণ নিরাশ চোখে তাকিয়ে থেকে চলে গেল। রাতে খাবার খেয়ে এসে কিছুক্ষণ পড়াশোনা করার পর আর ভালো লাগছিল না, তাই আমি বাইরের ছাদে এসে রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। হালকা ঠান্ডা মৃদু বাতাস বইতেছে, সেই সাথে বেরি ফুলের একটা মিষ্টি গন্ধ। খুবই ভালো লাগছে পরিবেশটা, তাই মনে হয় অনেকটাক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ কারো পায়ের আওয়াজ পেছন থেকে ফিরে তাকাতে দেখলাম নীলা আপু দাঁড়িয়ে আছে। মুখে মিষ্টি একটা হাসি লেগে আছে, পরনে আবার একটা শাড়ি। আমি একটু তাকিয়ে আবার ঘুরে দাঁড়ালাম। সামনের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে ছাদে কি করছেন? আগে বল, তুই এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার পড়তে ভালো লাগছিল না, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। আমিও এই জন্যই আসছি। ও আচ্ছা, বলে নিজের মতো দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর পেছন থেকে নীলা আপু রাগী গলায় বলল, আচ্ছা, তোর সমস্যা কি বলতো? আমার আবার কি সমস্যা হবে? না তো, কোনো সমস্যা হয়নি। আমি কি বলবো? আচ্ছা, তুই কি আমার উপরে রেগে আছিস নাকি আমাকে ইগনোর করছিস? কি আশ্চর্য, আমি আপনার উপর রাগ করবো বা কেন? আর আমি আপনাকে ইগনোরই বা কেন করলাম? তাহলে আমি তোর সাথে কথা বলতে চাইছি, তুই তো দেখছি আমার সাথে কথাই বলতে চাস না। আর কি কখন থেকে আপনি আপনি করছিস? কোথায় কথা বলছি না? আমি তো আপনার সাথে ঠিকঠাকই কথা বলছি। লাভি প্লিজ, এরকম করিস না, আমার ভালো লাগছে না। তুই আগের মতো কথা বল না। আগে তো কত বকবক করতি, বকবক করে আমার মাথা গরম করে দিতি। নীলা আপু এটা কেন, ওইটা কেন, আর এখন কি হয়েছে তোর? কিছু হয়নি। আগে আপনাকে অনেক বিরক্ত করতাম, সেই জন্য সরি। আপনার সাথে অনেক বাজে ব্যবহারও করেছিলাম, সেগুলোর জন্য সরি। আবার এখানে এসেও আপনাকে অস্বস্তির মধ্যে ফেলে দিলাম, সেই জন্য সরি। আসলে আমার কোনো উপায় ছিল না, মায়ের জন্য আসতেই হলো। আমি তোকে কি বলছি আর তুই কি বলতেছিস? তুই ওই দিনের জন্যই এমন করতেছিস, তাই না? আচ্ছা, আমি সরি। তোকে ওইভাবে থাপড় মারা আর ওই কথাগুলো বলা আমার উচিত হয়নি। আমি হয়তো একটু বেশি বেশি করে ফেলেছিলাম। আর আপনি সরি বলছেন কেন? আসলে আমি ওই দিন কাজটাই এমন করেছিলাম। আপনার জায়গায় যে কেউ থাকলে সে একই কাজ করতো, হয়তো তার চেয়েও বেশি কিছু করতো। আর আপনি তো শুধু... তাহলে তুই আমার সাথে ঠিক করে কথা বলিস না কেন? সব ভুলে গিয়ে আবার আগের মতো হয়ে যা না। আমরা আবার আগের মতো মজা করে থাকবো একসাথে। তোর মনে আছে আমরা ছোটবেলা থেকেই চেষ্টা করেছিলাম যেন সবাই একসাথে একই বাড়িতে থাকতে পারি। এখন তো আমরা সবাই একসাথেই আছি, কিন্তু তুই তুই কেমন যেন অন্যরকম হয়ে গেছিস। আবার আগের মতো হয়ে যা না প্লিজ। এখন তো সব ঠিক হয়ে গেছে। আমি অন্যদিকে তাকিয়ে অন্যমনস্কভাবে বললাম, সব ঠিক হয়ে গেছে, ঠিক, কিন্তু এখন না, সব কিছু আগের মতো নেই। কথাটা বলে ছাদ থেকে চলে এলাম। এখন একটা কথাই আমার মাথায় ঘুরতেছে যে নীলা আসলে হয়েছেটা কি? হঠাৎ করে এমন পরিবর্তন কী করে হলো? যেই ঘটনার রেশ আমি এখনও কাটাতে পারিনি, ও কি করে এত সহজে? সকালে ঘুম থেকে উঠেই মাথায় বিরক্তি চেপে বসলো। এমনিতে রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, আর নীলাপ এসে এত সকালে ঘুমটা ভাঙিয়ে দিল। আপনাকে কে বলেছে আমাকে ঘুম থেকে ওঠাতে? মা, কতটা বেলা হয়েছে দেখেছিস? আর কত ঘুমাবি? তাতে কি হয়েছে? আমার যখন মনে চায় তখন উঠবো, আপনি ডাকবেন কেন? আরে তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো... ধুর,
আমি বিরক্তি শব্দটা করে গায়ে কাঁথা আছে ফেলে দিয়ে খাট থেকে নেমে পড়লাম আর ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। তখন নীলাপু পিছন থেকে, এই শোন, আমার সাথে একদম মেজাজ দেখাবি না। আমি তোর মায়ের কথাই তোকে ডাকতে এসেছিলাম। কাকিমা বলেছিল যে আজকে নাকি তোর একটা ক্লাস টেস্ট আছে, এই জন্য এসেছিলাম। চাটা খেয়ে নিস। চায়ের কাপটা একরকম আঁচে রেখে দিয়ে চলে গেল। আমি মনে মনে কিছুটা অনুতপ্ত হলাম। মাকে আমি বলেছিলাম যে আমাকে যেন ডেকে দেয়, আর এখন নিজেই ভুলে গেছি। বেচারি ডাকতে এলো, অথচ এতগুলো কথা শুনিয়ে দিলাম। কার মুখ দেখে যে ঘুমিয়েছিলাম। রাতে আয়নার সামনে যাওয়াটাই একদম ঠিক হয়নি। তড়িঘড়ি করে রেডি হয়ে নোটস ঘাঁটতে লাগলাম। নাস্তা খাওয়ার সময়ও নেই, তাই আর নিচে গেলাম না। কিছুক্ষণ পর দেখি নীলাপু প্লেটে করে নাস্তা নিয়ে এলো। এসে প্লেটটা সামনে রেখে দিয়ে বলল, কাকিমা পাঠিয়েছে, খেয়ে নিস। কথাটা আমার কাছে কেমন যেন শুকনো নিরামিষ নিরামিষ লাগলো। তারপর আমি হুবা হা করার আগেই নীলাপু চলে গেল। আমি দরজার দিকে তাকিয়ে একবার গালটা ঢোকালাম। যাই হোক, এখন আর ভেবে কাজ নেই, যখন দিয়েই গেছে তাহলে খেয়েই নিলাম। ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়ে নিচে আসতেই মা জিজ্ঞেস করলো, কি রে, কোথায় যাচ্ছিস? খাবি না? আমি বেশ অবাক হয়ে, একটু আগেই তো তুমি এইটুকু বলে থেমে গেলাম। তাকে দেখি নীলাপু টেবিলে বসে নিজের মতো খাচ্ছে। এখন যেন খাওয়াটাই ওনার কাছে একমাত্র কাজ, অন্য কোনো দিকে খেয়াল করার মতো সময় ওনার নেই। আমি আম্মুকে আর কিছু না বলে আসি বলে বেরিয়ে পড়লাম। পরীক্ষা শেষ করে হল থেকে বেরিয়েই দেখি নীলাপু দাঁড়িয়ে। আমি কিছু বলার আগে জিজ্ঞেস করলো, কিরে, কেমন হলো পরীক্ষা? ভালোই। গুড। তো এখন কি বাড়িতেই ফিরবি? না, একটু সময় লাগবে, আমার লাইব্রেরিতে একটু কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে, যা তাহলে। আচ্ছা, হয় দাঁড়া। কিছু বলবেন? না, চল। কোথায়? কেন, তুই না লাইব্রেরিতে যাবি? হ্যাঁ, তা তো যাবই। তাহলে চল। আপনিও যাবেন? কেন, তোর সমস্যা আছে? না, তা কেন হবে, চলুন। হুম। লাইব্রেরিতে ঢুকতে দেখি ঋতু লাইব্রেরিতে বসে আছে। চৌকাছুকি হতেই ডাক দিল। আমি কয়েকটা বই নিয়ে ওর পাশেই বসে পড়লাম। কিছু জিনিস নোট করতে হবে। তখন পাশ থেকে ঋতু বলল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালোই। তোমাকে তো আজকাল দেখাই যায় না, ফোন দিলেও পাই না। কি করো আজকাল? না, আসলে আমি নতুন একটা নাম্বার নিয়েছি, সেজন্য ফোনে পাচ্ছিল না। আর জানোই তো, কিছুদিন পর পরীক্ষা। আমি তো আর তোমার মতো না, সব পড়ায় বাকি রয়ে গেছে, সেই জন্য এই কয়েকদিন একটু। ও, খুব ভালো। আচ্ছা, তোমার নতুন নাম্বারটা কি দেওয়া যাবে? আমি কিছু একটা বলতে যাব, তার আগে সামনে থেকে একটা গুরুগম্ভীর রাগী গলায় আওয়াজ এলো, জি, এটা নীলা আপুই। ঋতু নীলা আপুর দিকে তাকিয়ে বলল, সরি আপু। ঠিক আছে, যেই কাজে এসেছো সেই কাজ করো, অন্যদেরকে বিরক্ত করো না। আচ্ছা আপু। এরপর ঋতু একটা টু শব্দ করলো না। কিছুক্ষণ ভয় কেটে নিঃশব্দে কখন যে চলে গেল টেরও পেলাম না। আমার কাজ শেষ হতেই উঠে পড়লাম। অনেকটা সময় ধরেই লাইব্রেরিতে ছিলাম, সেটা ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারলাম। নীলাপুর দিকে তাকিয়ে দেখলাম একটা খোলা বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি ডাক দিতে গিয়েও দিতে পারলাম না, কারণ ওর মায়াভরা মুখটাতে আমার চোখটা আটকে গেছে। এইভাবে কখনো ওর ঘুমন্ত মুখটা আগে দেখিনি। কি অপরূপ লাগছে ওকে ঘুমন্ত অবস্থায়। এক মনে তাকিয়ে রইলাম। জানি না কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কাঁধে কারো হাত অনুভব করে পায়ে লাফিয়ে উঠলাম। হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার জোগাড়। প্রায় রোবটের মতো হাতের মালিকের দিকে তাকালাম। চিকন থুতনিওয়ালা চিপচিপে লোকটা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি কিছু বলার আগে মুচকি হাসি সহকারে বললেন, সরি মামা, প্রেমে ব্যাঘাত ঘটাইলাম। এভাবে হুঁশজ্ঞান হারাইয়া ফেললে কি চলে? কখন থেকে ডাকতেছি। লোকটার শব্দে নীলাপুর ঘুম ভেঙে গেল। বই থেকে মাথা তুলে ঘটনা বোঝার চেষ্টা করছে। আমি আসলে কি বলবো ভেবে পাচ্ছি না। তখন লোকটা আবার বলল, তবে আপনাদের খুব ভালো মানাইছে। হুম। আজকাল এমন প্রেমিক দেখা যায় না মামা, যে প্রেমিকার মুখের দিকে তাকিয়ে এরকম হারিয়ে যায়। আমারও একখানা প্রেমিকা ছিল, আমিও তারে এমন করে ভালোবাসছিলাম, কিন্তু সে বুঝে নাই। তবে আমি দোয়া করি আপনারা সুখী হন। তারপর দাঁত বের করে একটা হাসি দিয়ে বলল, আমি যাই, অনেক কাজ আছে। লোকটা আমাকে পাথর বানিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। আমার হাত পা পুরা অসাড় হয়ে গেছে। নীলাপুর দিকে তাকাতেও পারছি না। কি জানি কি ভাবতেছে এখন। এরকম বোকামিটা কি করে করলাম? ওইখানে দাঁড়িয়ে রইলাম। তখন নীলাপু আওয়াজ এলো। কিরে, যাবি না? এভাবে দাঁড়িয়ে আছিস কেন এখানে? মাথাটা তুলে দেখি নীলাপু দরজার কাছে দাঁড়িয়ে কথাটা বললো। আর সেটা খুব স্বাভাবিকভাবেই। কিছু কি বুঝতে পারেনি নাকি শুনতে পায়নি, কি জানি কি হচ্ছে আমার সাথে। কিরে, আবার কি ভাবছিস? অনেকটা দেরি হয়ে গেছে তো।
আমি একরকম রোবটের মধ্যে ওখান থেকে বেরিয়ে গেলাম। বাইরে এসে বাইকে বসে চেয়ে দেখি নীলা আপু। তখন আমি বললাম, কি হলো, আপনি এইখানে কেন, বাড়িতে যাবেন না? যাবো তো। তাহলে যান, সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে থাকেন না। সেজন্যই তো এলাম। আসলে ড্রাইভার কাকাকে সেই কখনই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কেন? আরে বয়স্ক মানুষকে শুধু শুধু এতক্ষণ বসিয়ে রাখা তো রাখবো কেন বল, সেই জন্যই বলেছি চলে যেতে। আর তোর যদি অসুবিধা হয় সমস্যা নেই, আমি কোনো একটা গাড়ি করে চলে যাব। আমি কি বলেছি যে আমার অসুবিধা আছে? ও আচ্ছা, চল তাহলে। ওঠেন। কিছুদিন যাওয়ার পর আমি বললাম, নীলা আপু, সকালের জন্য আসলে সরি। জানি না ঘুম থেকে উঠে কি হয়ে গেছিল। হুম বিশ্বাস করেন, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। হুম কি হলো, আমি কি বলছি শুনতে পাচ্ছেন না? এই থাম থাম, এখানে থাম। হঠাৎ করে থাম থাম বলাতে কিছুটা ভয় পেয়ে গিয়ে বাইক থামিয়ে দিলাম। ভয়তো কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি হলো, কি হলো? ওইদিকে দেখ, ফুচকা দোকান, চল ফুচকা খাবো, অনেকদিন ধরেই খাই না রে। মানে? চল। বলে হাঁটতে লাগলো। আমি আর কি বলবো, গেলাম পিছু পিছু। ফুচকা খাবে এটা ভালো কথা, ভালো করে বললেই তো পারতো। এইভাবে কলিজা কাঁপিয়ে দেওয়ার কি ছিল? কিছুটা বিরক্তি ভাব নিয়ে নীলাপুর পিছনে গিয়ে দাঁড়ালাম। তখন নীলাপু পিছন ফিরে বলল, এই তুই খাবি? আশ্চর্য, এখানে এসেছি যখন অবশ্যই খাবো। তাই বিরক্ত হয়ে বলে দিলাম, না খাবো না। আচ্ছা ঠিক আছে মামা, শুধু আমারই দেন। বিষয়টা অপমানজনক। মুখ কালো করে পিছনের চেয়ারটাতে ঠাস করে বসে পড়লাম। আর নীলাপু ফুচকার প্লেট নিয়ে আমার পাশের চেয়ারটাতে বসলো। একা একা খাইতেছে। আমি যে হা করে তাকিয়ে আছি একবার দেখলো না। একটার পর একটা গ্রোগ্রাসে খেতে লাগলো। আমি নিরুপায় হয়ে বসে আছি, বলতেও পারছি না আমিও খাইতাম। আমিও তো অনেকদিন ধরে খাই না। তখন হঠাৎ করেই আমার চোখ আটকে গেল সামনে আরেকটা দোকানে। উঠে দাঁড়িয়ে ভালো করে দেখে নিলাম, হ্যাঁ এটা তো নীলয়, সাথে একটা শাড়ি পরা মেয়ে খুব ক্লোজভাবে বসে আছে আর একে অপরকে খাইয়েও দিয়েছে যেন কোনো কাপড়। আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে খেয়াল করলাম। তারপর নীলাপুকে উদ্দেশ্য করে বললাম, নীলাপু, নীলাপু। কি স্যার? ওটা নীলয় ভাইয়া না? হুম ওনার সাথে তো একটা। ওটা ওর বউ। মামা আর একটু টক দেন তো। আমি অনেকটাই অবাক হয়ে নীলাপুর দিকে তাকিয়ে রইলাম। কি হলো ব্যাপারটা? এত বড় একটা জিনিস এত সহজেই বলতেছে। আমি অবাক হয়ে বসে বসে এটাই ভাবতে লাগলাম। কি রে, এখানেই বসে থাকবে নাকি? চল বাড়ি ফিরতে হবে, কথাটা বলেই হাঁটতে লাগলাম। আমি প্রায় হয়ে দাঁড়িয়ে রইলাম। আসলে ঘটনাটা কি? ওইদিকে নীলাপু বাইকের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তাই আমি গিয়ে বাইকে উঠে পড়লাম। এখন নীলাপুকে কিছু জিজ্ঞেস করতে পারছি না। যে এরকমভাবে আছে মনে হয় না কিছু জানা যাবে। সুযোগ বুঝে সব জানতে হবে। বাড়ি ফিরতে সারা রাস্তা খালি ভাবতে লাগলাম, কিভাবে, কেন, কি হয়েছে। এরকম অনেক প্রশ্ন মাসে ঘুরতেছে। রাতে বিছানায় শুয়ে শুয়ে বই পড়তেছিলাম। আসলে বই পড়ছি বললে ভুল হবে, বইটা শুধু ধরিয়ে রেখেছি, পড়া আর হয়নি। মাথায় শুধু নীলাপুর ব্যাপারটাই ঘুরতেছে। আসলে কি হয়েছে? অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে থাকতে পানি পিপাসা লেগে গেছে। তাই পানি খেতে গিয়ে দেখি বোতলটা খালি। নিচে যাওয়ার মুডও নাই। চিল্লানি দিয়ে আম্মুকে কয়েকবার ডাক দিলাম। তারপরে বইয়ের দিকে মনোনিবেশ করার চেষ্টা করলাম। অনেকটা সময় পার হওয়ার পরও দেখি আম্মু আসতেছে না। তাই বইয়ের সামনে থেকে মুখ সরিয়ে চিল্লানি দেওয়ার জন্য হা করতে দেখে নীলাপু এসে দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকলো কোন সময়, টেরই তো পেলাম না। কি রে, এভাবে গরুর মতো চিল্লাচ্ছিস কেন? কাজ ছিল তাই ডাকতেছিলাম, কিন্তু আপনাকে তো ডাকিনি। আমি আমার আম্মুকে ডাকতেছিলাম। কাকিমা রান্নাঘরে কাজ করতেছে, কি বলার আছে আমাকে বল। না কিছু বলার নেই, আসলে ওই। কিছু বলার না হলে ডাকছিলি কেন? আরে আগে কথাটা তো শুনবেন। আর আমি আপনাকে কখন ডাকলাম? উফ, কি কাজ কি সেটা বল। হ্যাঁ সেটাই বলতেছিলাম, আপনি বলতে দিচ্ছেন কই? হইছে, এখন কি বলবি বল। ওই আসলে খাওয়ার পানি শেষ হয়ে গেছে, সেই জন্য ডাকতেছিলাম। কি, এই সাধারণ একটা কাজের জন্য তুই কাকিমাকে এইভাবে ডাকতেছিলি? আর এখানে আসার পরে আমার মাথা খাচ্ছিল, নিজে গিয়েই তো আনতে পারিস। তো কি হয়েছে? আমার নিজে যেতে ইচ্ছে করছিল না, তাই আম্মুকে ডাকতেছিলাম। আর আপনার যদি অসুবিধা হয় আপনাকে এনে দিতে হবে না। আম্মু। আচ্ছা, দে বোতল দে। ওই যে ওইখানে আছে। নীলা একটা বিরক্তি ভরা মুখে বোতলটা নিয়ে চলে গেল। আমি নিজের কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর নীলা আপু আবার ফিরে এলো। এনে তোর পানির বোতল। বিছানার পাশে টেবিলে রেখে দিলাম। হ্যাঁ, আমি বই থেকে চোখ সরিয়ে দেখি নীলা আপু আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বললাম, কিছু কি বলবেন? না।
আচ্ছা, পরক্ষণে আবার নীলাপু বলে উঠল, অ্যাটলিস্ট একটা ধন্যবাদ তো দিতেই পারিস নাকি? কেন? কেন মানে? আমি তোকে এত কষ্ট করে পানি এনে দিলাম, ধন্যবাদ তো দেওয়া উচিত, তাই না? ওফ, ধন্যবাদ। তারপর আমি আবারও বইয়ের দিকে চোখ দিলাম। তখন নীলাপু আবারও পড়ে উঠল, আচ্ছা, কি পড়ছিস? বই? সেটা তো আমিও দেখতে পাচ্ছি। তাহলে জিজ্ঞেস করছেন কেন? আজব তো, এইভাবে কথা বলছিস কেন? আমি আবার কিভাবে কথা বললাম? ধুর। বিরক্ত নিয়ে ঘর থেকে চলে গেল। আমি বসে বসে মুসকি মুসকি হাসতে লাগলাম। যাক, প্রতিশোধটা ঠিকভাবে নেওয়া গেছে। এখন বুঝবে ফুচকার দোকানে আমার কেমন লেগেছিল। জানি না কেন জানি খুব মজা লাগতেছে, আর নিজেকে চেপে রাখতে পারলাম না। উঠে দাঁড়িয়ে নাচা শুরু করে দিলাম। অনেকদিন পর গিয়ে আবার এমন একটা অনুভূতি নিজের ভিতরে এসেছে। হঠাৎ করে দরজা থেকে চোখ পড়তেই কাঠ হয়ে গেলাম। নীলাবু অবাক হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি করবো এখন? নীলা আবার এখানে কি করতে এলো? আমি চুপ করে বিছানার উপর বসে পড়লাম আর বইটা হাতে নিয়ে ওইটাতে মুখ গুজলাম। ঘাড়টা হালকা কাত করে দেখে নীলাপু একেবারে বিছানার ধারে এসে দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য, চিনবুত চলে এলো নাকি এর সাথে? তাকিয়ে দেখে মুখে আবার মুসকি মুসকি হাসে। যেটার ভয় করতেছিলাম সেটাই হলো। নীলাপু জিজ্ঞেস করে বসলো, লাবিব, তুই এতক্ষণ কি করছিলি রে? কই না তো, কিছু না। আচ্ছা, তাই? আপনি আবার এখানে কি করতে আসছেন? তোর মা পাঠালো। কেন? নিচে গিয়ে খাবার খেয়ে আসতে বলেছে। নাকি এবার খাবারটাও এনে দিয়ে যাব? না থাক, আমি নিচে গিয়ে খেয়ে আসবো। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আয় তাহলে। আর শোন, কি? নেক্সট টাইম দরজাটা লাগিয়ে নিস। কেন? কারণ এরকম নাচ দেখে মানুষ হার্ট অ্যাটাক করতে পারে। কথাটা বলেই উচ্চস্বরে হাসি হাসি চলে গেল। আমাকে এরকম একটা অপমান করবে ভাবতেও পারেনি, কিন্তু আমার রাগ হচ্ছে না। এরকম একটা হৃদয়কাড়া হাসি শুনে কেই বা আর রাগ করতে পারবে? না, কেউ না। আর আমি তো কোন ছাড়। যাই হোক, আর বসে না থেকে নিচে চলে এলাম খাবার খেতে। আমি নিচে আসে দেখি নীলাপু খাবার টেবিল ছেড়ে চলে যাচ্ছে, আর বাকিরা সবাই অট্টহাসি দিতে আসতো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। অতঃপর কিছু বুঝতে না পেরে খাবার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। জেঠিমা আমাকে খাবার দিতেই দাদু জিজ্ঞেস করলো, তা দাদু ভাই, তোমার পরীক্ষা যেন কবে থেকে? এই তো পরের সোমবারে। ওহ, তাহলে তো আর কয়েকটা দিন মাত্র। হুম। তো প্রস্তুতি কেমন? জি, মোটামুটি ভালোই। তা বেশ। তো পরীক্ষা শেষ হবে কবে? আহ, কোনো সমস্যা না হলে মোটামুটি 15 দিন লাগবে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। এরপর দাদু বাবার জেঠুকে উদ্দেশ্য করে বলল, তোরা তাহলে সবকিছু তৈরি করা শুরু করে দে এখন থেকেই। আর মাত্র কয়েকটা দিন। ক্যাটারিং নিয়ে তোদের চিন্তা করতে হবে না, এটা আমার বন্ধু মালিক দেখে নিবে। ওর অনেক ভালো ভালো জানাশোনা লোক আছে। তোরা বরং অন্যান্য দিকটা দেখ, আর আমি সবাইকে নিমন্ত্রণ দেখে নিব। বাবার জেঠু মাথা থাকালেন। আমি অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করলাম, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি দাদু? আছে তো। কিন্তু কিসের অনুষ্ঠান? তখন মা পিছন থেকে বলল। কিসের আবার বিয়ের অনুষ্ঠান? আমি হকচকে গিয়ে বসলাম। বিয়ে? কার বিয়ে? কার আবার? আমাদের নীলার। কি, নীলাপুর বিয়ে? হ্যাঁ, এতটা অবাক হচ্ছিস কেন? আমাদের মেয়ে যখন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, তাই না? কতদিন আর এইভাবে বসিয়ে রাখবো? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু কার সাথে? তখন জেঠিমা বলতে লাগলো, আরে সেটা বড় কথা না, বড় কথা হলো নীলার ছেলেটাকে পছন্দ হয়ে গেছে। এতদিন ধরে এত সম্বন্ধ এলো, অথচ কাউকে নীলার পছন্দ হয়নি, কিন্তু এবারে এক কথায় রাজি। আর নীলাও ছেলের বাবা মার খুব পছন্দ হয়েছে। তারা চাইছে যত দ্রুত সম্ভব নীলাকে তাদের ছেলের বউ করে নিতে। আর ছেলে? তুই ছেলে নিয়ে পড়ে আছিস কেন? না মানে, ছেলেও কি নীলাপুকে পছন্দ হয়েছে? আরে, আমার মেয়েকে পছন্দ হবে না এমন কোনো ছেলে আছে? তাছাড়া ছেলের বাবা মা বলেছে তাদের পছন্দই নাকি ছেলের পছন্দ। কত ভালো ছেলে বলো, আজকাল কি এমন ছেলে পাওয়া যায়? আমার নীলাটা খুবই ভাগ্যবতী। আমি শিওর এই ছেলে আমার মেয়েকে খুব ভালো রাখবে। ও, আমি মাথা নিচু করে খাবার খেতে লাগলাম। বাকিরা নিজের মধ্যে কথা বলতেছে, কি হলো এটা? নীলাপুর বিয়ে ঠিক হয়ে গেছে আর নীলাপুর রাজি? ভালোই, আমার তাতে কি? আমি এসব নিয়ে ভেবে কি করব? এইসব বলে নিজেকে বোঝাচ্ছি ঠিকই, কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি অনুভব হচ্ছে। খাওয়া শেষে সোজা ঘরে চলে এলাম। বিছানায় চুপ করে বসে আছি। না, আসলে মন খারাপ।
না, আমারই ভুল। আমি ভুল ভাবছিলাম, বারবার একই ভুল কেন করি। আসলে এখানে এসে নীলাপুর ব্যবহারে আমি অন্য কিছু ভেবে বসেছিলাম। ভালোই হয়েছে, এত তাড়াতাড়ি ভুলটা ভেঙে গেছে। ঘরে আর ভালো লাগতেছে না, তাই ছাদে চলে আসলাম। ছাদের এক কোণায় দাঁড়িয়ে বইয়ের দিকে তাকিয়ে রইলাম। আবারও সেই কষ্টটাই হচ্ছে, কেন আবার ওইসব ভাবতে গেলাম। হঠাৎই চোখ গেল ছাদের অন্যদিকে। চিনতে অসুবিধা হলো না, নীলাপুর ছাদের রেলিংয়ে হেলান দিয়ে ফোন টিপতেছিল। হয়তো আগে থেকে এখানে ছিল, নাকি আমার পরে এলো। আর ছাদে এলো তো এখানে এলো, আমাকে দেখলেও না। ভেবেছিলাম আজকে নীলা আপুকে নীলয়ের ব্যাপারটা জিজ্ঞেস করব, কিন্তু এখন আর জানার ইচ্ছে নাই। জেনেও বা কী করব। দেখে মনে হচ্ছে কারোর সাথে খুব মন দিয়ে চ্যাটিং করছে। থাক, ডিস্টার্ব না করি। তারপর আমি যে ছাদ থেকে চলে আসতে যাব, নীলাপু ডাক দিয়ে বসলো। আমি তাড়াতাড়ি নীলাপু আমার দিকে এগিয়ে এলো। মুখে দেখি হাসি লেগে আছে। বাহ, নিজের বিয়ের কথা শুনে এত খুশি। নীলাপুর কাছে এসে হাসি মুখে জিজ্ঞেস করলো, কিরে, ছাদে কখন এলি? আবার চলেও যাচ্ছিস? এই তো একটু আগে আসলাম হাওয়া খাওয়ার জন্য। খাওয়া হয়ে গেছে, তাই এখন ঘরে চলে যাচ্ছি, পড়া আছে অনেক। ও, তোর তো আবার কিছুদিন পরে পরীক্ষা। আচ্ছা যা, পড়তে বস গিয়ে। সমস্যা হলে আমাকে বলিস কিন্তু। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি ভেবেছিলাম যে এখন ছাদে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে চাইবে, এইভাবে যে তাড়ি দেবে সেটা ভাবিনি। মুখে কি হাসি দেখো। আরে বাবা, বিয়ে হচ্ছে যাচ্ছে কি, এ তো আদি খেতে থেকে কী হলো ফালতু। শেষ পরীক্ষা দিয়ে বাড়িতে এসে দেখি বাড়িতে লোকজনের অভাব নেই, সবাই কাজ করতেছে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর কি। আসলে আজকে সন্ধ্যা নামলেই এই বাড়িতে বিয়ে কিনা। অবশ্য এই বাড়িতে যে বিয়ে আছে তা এই তল্লাটে সবাই অনেকদিন আগে থেকে জেনে গেছে, কারণ সপ্তাহখানেক আগে থেকেই অন্ধকার নামলে এই বাড়িটা নানা রঙের আলোতে ঝলঝল করত। আমি ওদিক ওদিক তাকাতে তাকাতে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলাম। সবাই তো দেখছি খুব ব্যস্ত, আমি কারোর নজরেও পড়লাম না। মনে হয় আজকে আমার শেষ পরীক্ষা ছিল। মনে হয় না এই বাড়িতে এমন কেউ আছে যে জিজ্ঞেস করবে আমার পরীক্ষা কেমন হয়েছে। আমি নিজের ঘরে এসে চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছিল না, তাই ভাবলাম যাই ছাদে যাই একটু, যদি একটু ভালো লাগে। কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতে দেখি ছাদে একরকম জলসা চলছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করতেছে। সবার মাঝখানে বসে আছে নীলা আপু, সেও সবার সাথে হাসতেছে। নীলা আপুর হাসিটা বরাবরই সুন্দর, সবার থেকে আলাদা। হাজারটা হাসির শব্দের মাঝেও এই হাসিটা আলাদা করা যায়। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ঘরে চলে এলাম। এখন ছাদে শান্তিতে যাওয়া যাবে না। ঘরে এসে আবার গালে হাত দিয়ে বসে রইলাম। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে। আবার ক্ষুধাও লেগে আছে অনেক। আসলে দুপুরে কিছু খাওয়া হয়নি, এক্সাম হল থেকে বেরিয়ে সোজা বাইরে চলে এসেছি। ক্ষুধার সহ্য করতে না পেরে নিচে চলে এলাম। ঘরে বসে থাকলে কেউ আবার খাবার নিয়ে যাবে না, সবাই কাজ আছে। নিচে এসে আম্মুকে সামনে পেয়ে গেলাম, কার সাথে যেন কথা বলতেছিল, তাই আমি পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধৈর্য হারিয়ে আম্মু 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 ওই আন্টির সাথে কথা বলে যাচ্ছে। আমি যে ডাকতেছি সেটা মনে হয় শুনতেই পাচ্ছে না। আম্মু, এটা কি ধরনের ব্যবহার লাবিব? তুই দেখছিস না একজনের সাথে কথা বলছি? কিন্তু আম্মু আমার খিদে লেগে। আমার কথা শোনার আগেই আম্মু ওই আন্টির সাথে কথা বলতে বলতে হেঁটে চলে গেল, আর আমি হাঁ করে তাকিয়ে রইলাম। এমনটাও আমার সাথে হওয়া ছিল। এতদিন আম্মু সবসময় খাবার নিয়ে আমার পিছু পিছু ঘুরতো, আর আজকে আমি নিজে থেকে চাইছি তবুও পাচ্ছি না। মনে হচ্ছে না যে এটা আমার নিজের বাড়ি, আর বাড়ির মানুষগুলো আমার আপনজন। সবাই আজকে এতটা ব্যস্ত যে আমাকে ভুলে গেছে। কিছুক্ষণ ছন্নছাড়া হয়ে এদিক ওদিক ঘুরলাম, যদি আমার মুখ দেখে কারো মায়া হয় আর কি। না, একে তো খালি পেট, তারপরও এই কোলাহল একদম ভালো লাগছিল না। তাই বাধ্য হয়ে আবার নিজের ঘরে চলে এলাম। এখন ঘরে শুয়ে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তখন হঠাৎ লাবিব, নীলাপুর কণ্ঠ শুনে আমি হকচকে উঠে বসে পড়লাম, আর উঠেই নীলাপুর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। নীলাপু এখন বউ সাজে আছে, শুধু ঘোমটাটাই নেই। খুব সুন্দর লাগছে ওকে এই সাজে। মনে হচ্ছে অপলকভাবে তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণে মনে হলো একটু পরেই ওর বিয়ে। তাই এসব ভেবে আর কাজ নেই। চোখ নামিয়ে জিজ্ঞেস করতে যাব আমার ঘরে এখন কি করছে, তার আগে নীলাপু বলে উঠল, তোর পরীক্ষা কেমন হলো? আমি অবাক হয়ে মাথা ঝাঁকালাম, শুধু এইটা জানার জন্য যে এই সময় এখানে কি করছে। আচ্ছা, তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। কি গুরুত্বপূর্ণ কথা বলুন। আসলে কি করে যে বলবো। সমস্যা নাই, বলতে পারেন। আসলে আরে নীলা, তুই এখন এখানে কি করছিস? দরজার কাছ থেকে আম্মু কথাটা বললো। আম্মুর দিকে তাকিয়ে নীলাপু কিছু চমকে উঠলো। তখন নীলাপু বলল, আসলে কাকিমা ওর সাথে আমার কিছু কথা বলার ছিল, সেই জন্যই। এখন আবার কি কথা আছে তোর? পরে কথা বলার অনেক সময় পাবি।
তখন বলিস যা বলার। এখন যা, নিজের ঘরে যা। নীলা আপু আর কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে চলে গেল। তখন আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, নে জলদি এগুলো পরে তৈরি হয়ে নে। আমি মায়ের হাতে দিকে তাকিয়ে দেখি বরের শেরওয়ানি আর পায়জামা। অবাক হয়ে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই আম্মু শুধু একটা মুচকি হাসি দিল। আমার ওই হাসিতেই যেন আমি আমার সব উত্তর পেয়ে গেছি। সাথে সাথে আমাকে আবেগে জড়িয়ে ধরলাম। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, জলদি তৈরি হয়ে নিচে চলে আয়, সবাই অপেক্ষা করছে। আম্মু চলে যাওয়ার পর নিজে নিজে হাসতে লাগলাম। তার মানে এতদিন বাড়ির সবাই আমার সাথে গেম খেলছিল আর নীলাও কম কিছু করেনি। আমি এতদিন বোকার মতো অসহায় হয়ে সব কিছু সহ্য করতে গেছি। এখন আমি নীলার পাশে বরবেশে বসে রয়েছি। কখনো ভাবতেও পারিনি এই দিনটা আসবে। অন্যান্য লোকেরা আমাদের সামনে বসে আছে আর একেবারে নিকটে বসে আছে কাজে। ভেতরে ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। এটা যেন চাওয়া চাইতে বেশি কিছু পাওয়ার অনুভূতি। আশেপাশে যথেষ্ট কোলাহল ছিল, কিন্তু সেসবের কিছুই আমার কানে ঢুকছে না। আমি আমার সমস্ত ধ্যান জ্ঞান দিয়ে শুধু নীলার শ্বাস প্রশ্বাস শুনতে চেষ্টা করছি, বুঝতে চেষ্টা করছি ও কি আমার মতোই অবস্থা। সেও এখন আমার মতোই, অথচ স্বপ্ন বুনছে নিজের মনে মনে। এসব ভাবতে ভাবতে আমি খুব আলতো করে নীলার হাতটা ধরার চেষ্টা করলাম, কিন্তু নীলার সাথে সাথে হাতটা ছড়িয়ে নেয়। হয়তো লজ্জা পেয়েছে, তাই আমি আর কিছু করিনি। কাজী সাহেব নিজের কাজ করে যাচ্ছে। অবশেষে বিয়েটা ঠিকঠাকভাবেই হয়ে গেল। নীলাকে সবাই ঘরে নিয়ে যায় আর আমিও আবার এক হয়ে পড়ে গেলাম, কারণ বন্ধু বান্ধব তো কেউ জানেই না আমি আজকে বিয়ে করেছি। তাছাড়া কি করে জানবে, আমিই তো জানতাম না। যাই হোক, আমার সঙ্গ দেওয়ার জন্য অন্তত একজন রয়ে গেছে, আর সে হলো দাদু। দাদু খুব দীর্ঘ গলায় কিছুক্ষণ আমাকে উপদেশ দিয়ে গেলেন, যেমন বিয়ে করেছি তাই এখন আমি আর আগের লাভিব নেই, আমাকে এখন এই করতে হবে সেই করতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি শুধু কথায় কথায় মাথা নাড়িয়ে যাচ্ছি। কিছুক্ষণ এইভাবে চলার পর বিরক্ত হয়ে গেলাম। বেটা কথায় বলে যাচ্ছে বলেই যাচ্ছে, এর চেয়ে তো একা বসে থাকাই ভালো ছিল। অবশেষে পুরো কথা থামলো ঘড়ির 12টা ঘন্টার আওয়াজে। আমি ছাড়া পেয়ে একশোটে নীলা ঘরের সামনে চলে এলাম। মানে এটাই আমাদের বাসর ঘর। দরজার সামনে এসে কয়েকটা বড় বড় নিঃশ্বাস ত্যাগ করলাম। কয়েক সেকেন্ডেই যেন হার্টবিট ডাবল হয়ে গেছে, বুকটা ধুক ধুক করছে। এতক্ষণে তো সবই ঠিক ছিল। যাই হোক, সাহস জুটিয়ে দরজাটা খুলতে গেলাম, কিন্তু একই দরজাটা খুলছে না। ভেতর থেকে লক করা মনে হচ্ছে, কিন্তু দরজাটা লকই বা কেন থাকবে? বাসর ঘরের দরজা তো বর ঘরে ঢোকার আগে লক হয় না, আমি তো এইটাই জানি। আমার বেলায় কেন লক করা? ভাবলাম আরেকবার চেষ্টা করে দেখি, দরজা লক করা থাকবেই বা কেন? হাঁচব, কিন্তু না, এটা খুলছে না। তাই বাধ্য হয়ে দরজার একটা টোকা দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও দরজা খুলছে না দেখে আবার একসাথে কয়েকটা টোকা দিলাম। এবারে দরজাটা খুলে গেল। দরজাটা একটু ফাঁক হতেই আমি হালকা ধাক্কা দিয়ে হাসি মুখে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই হা করে দাঁড়িয়ে রইলাম। আমার বউ গেল কই? না মানে বউ আছে, কিন্তু বউ আর বউ নাই। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা নীলা বলে উঠল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন, কি হয়েছে? তোমার বউয়ের শ্বাস কোথায়? ও আসলে ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই সব খুলে ফেলেছি। তুই তো জানিসই আমি এসবে একদমই কমফোর্টেবল না। ও আচ্ছা, আর একটু অপেক্ষা করলে কি হতো? অন্তত আমার জন্য আর একটু সহ্য করতা। নীলা আর কিছু না বলে ঘুরে বিছানায় গিয়ে বসে পড়লো। আমি একরাশ হতাশা নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে নীলার পাশে গিয়ে বসলাম। দুজনে চুপচাপ বসে রয়েছি, কেউ কিছু বলছি না। না, আমি তো অনেক কিছু বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। কিছুক্ষণ বসে থাকার পর উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফিরে এসে আবার নীলার পাশে বসলাম। ওকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমাকে এমন কেন দেখাচ্ছে? কোনো সমস্যা? নীলা নাসূচক মাথা নাড়িয়ে মাথাটা নিচু করে বসে আছে, আর কিছু একটা ভাবতেছে মনে হয়। তাই আমি ওর দিকে একটু ঘেসে বসে ওর হাতটা ধরলাম। আমাকে অবাক করে দিয়ে নীলার সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে পড়লো আর একটানে বলল, সরি লাবিব, আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব না। আমি তোকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। মানে কি? আমি কথা শুনে দাঁড়িয়ে পড়লাম আর অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে রইলাম। নীলা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কি বলছো তুমি এসব? আই এম সরি লাবিব, বাট তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি আমার সাথে মজা করতেছো নাকি? এটা কি কোনো মজা করার সময়? আমি কোনো মজা করছি না, আমি সিরিয়াস। কথাটা বলে নীলা আমার দিকে ঘুরে দেখালো। ওর চোখে জল ছলছল করছে। মুখ দেখে মনে হচ্ছে যে ও সিরিয়াসই, কিন্তু কেন? সব কিছু হয়ে যাওয়ার পর এখনই কথা বলার মানে কি?
আর কেনই বা বলতেছে? আমি যতটুকু জানি নীলার এই বিয়েতে যথেষ্ট সম্মতি ছিল। ওর সম্মতি নিয়েই তো পুরো ব্যাপারটা এগিয়েছিল, যার কারণে আজকে আমাদের বিয়ে হয়েছে। আমি বললাম, দেখো আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতেছো। এখন এসব বলার মানে কি, আর কেনই বা বলতেছো? আমি আমি সরি রাবিব। আরে কাঁদতেছো কেন? বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে চাইনি আর ঠকাতেও চাইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম। মানে কি, কি হয়েছে একটু বলবা? আর এই কান্নাকাটি বন্ধ করো। আমি সরি। বুঝতে পারছি না আমি কি করব। এখন তো কাঁদা উচিত আমার, ও কেন কাঁদছে? যা ক্ষতি হবার তা তো আমারই হয়েছে। ভালোবাসার মানুষকে বিয়ে করার পরও বউ হিসেবে পাচ্ছি না। ভালোবাসা তো দূরের কথা, নিজেরই কাঁদতে মনে চাইছে। একে কি করে থামাবো? আমি জিম ধরে নিজের মতো দাঁড়িয়ে আছি, আর পাশে বিছানাতে বসে নীলা কান্না করে যাচ্ছে। এতক্ষণে নাক মুখ লাল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কি এমন হয়েছে যে কাঁদতে হবে। তাছাড়া আমি তো ওর কোনো ক্ষতি বা কষ্ট দেখতে পাচ্ছি না। যা হবার তা তো আমার সাথে হয়েছে, তাহলে আবার ও কেন কাঁদছে? কি আর করব, ধপ করে নীলার পাশে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থেকে শান্ত গলা জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো, আর কান্নাই বা কেন করছো? তখন নীলার চোখ মুছতে মুছতে বলল, তোর মনে আছে বিয়ে হওয়ার আগে তোর ঘরে গিয়েছিলাম? মনে আছে। তুমি কিছু একটা বলতে চাচ্ছিলে, আম্মু এসে পড়ায় আর বলতে পারোনি। ওটাই কি কারণ? হ্যাঁ, আসলে ওই নিলয়। কি নিলয়? এখানে আবার নিলয় কোথা থেকে এলো? নিলয় এখন হাসপাতালে আছে। ও, খুবই দুঃখজনক। কিন্তু ওর হাসপাতালে থাকার সাথে আমাকে মেনে না নেওয়ার সাথে সম্পর্ক কি? সম্পর্ক আছে। কি সম্পর্ক? আজকে সে হাসপাতালে শুধুমাত্র আমার জন্য, আমার কারণে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার কারণে মানে? হুম, নিলয় আমাকে এখনো ভালোবাসে আর ও চায়নি যে আমি বিয়ে করি, কিন্তু এক মিনিট, এক মিনিট, কিসের ভালোবাসা আর কিসের কি? নিলয় কি হয় তোমার বিয়ে নিয়ে কথা বলার? ও নিজেই তো বিবাহিত। না, নিলয় বিয়ে করেনি। বিয়ে করেনি মানে? তুমি তো বলেছিলে যে নিলয় বিয়ে করেছে। আর যদি সে বিয়ে না করে থাকে তাহলে ওই মেয়েটা কি ছিল? ওর ভাবি। মানে? তখন নীলা বলে উঠল, আসলে ব্যাপারটা একটু জটিল। নীলয় একটা যমজ ভাই আছে যার নাম নীল। আমিও সেটা জানতাম না, কিন্তু আগে নীলও জানিয়েছিল। কিন্তু তখন আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করলে হয়তো আজকে এত কিছু হতো না। কথাটা বলেই আবার কান্না শুরু করলো। নীলয়ের যমজ ভাইয়ের কথা শুনে আমার মাথা কেমন যেন জ্বর পাকিয়ে গেল। এই নীল আবার কোথা থেকে এলো? তখন আমি বললাম, তার মানে তুমি বলতে চাইছো ওই মেয়েটা নীলের বউ, মানে নীলয়ের ভাবি? হুম, আমি প্রথম নিলয় আর ওর ভাবিকে একসাথে একটা রেস্টুরেন্টে দেখেছিলাম। নিলয়ের সাথে অন্য একটা মেয়েকে দেখে খুব রাগ উঠে যায় আমার। তাই আমি তখন ওদের সামনে যাই আর জিজ্ঞেস করলাম যে এই মেয়েটা কি, কিন্তু নিলয় তখন কোনো উত্তর দেয়নি। ওর সাথে থাকা মেয়েটা মানে ভাবি বলেছিল নিলয় নাকি ওর স্বামী। কিছুক্ষণ আগে ওদের বিয়ে হয়েছে। নিলয়ের বিয়ের কথাটা যেন আমার বিশ্বাসই হচ্ছিল না। আমি বারবার নিলয়কে জিজ্ঞেস করার পরেও নিলয় কোনো উত্তর দিচ্ছিল না। সেই জন্য আমি ধরেই নিয়েছিলাম যে নিলয় আমাকে ঠকিয়ে বিয়ে করে নিয়েছিল, যার কারণে আমি ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দিই। ও আমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছিল। ওর প্রতি এতটা ঘৃণা সৃষ্টি হয়ে গিয়েছিল যে আমি দেখাও করিনি। তাহলে কি করে জানলে যে ওটা ওর ভাবি ছিল? আর যদি ওর ভাবি হতো তাহলে ওকে কেন নিজে স্বামী ভাববে? মেয়েটা নিশ্চয়ই জানতো যে তারা চমৎ ছিল। বলছি, কালকে কিছু জিনিস কেনার জন্য শপিং মলে গিয়েছিলাম। সেখানে নিলয়ের সাথে মুখোমুখি হয়ে যায়। তাই একরকম বাধ্য হয়ে ওর কথা আমাকে শুনতে হয়েছিল। আসলে নিলয়ের ভাই নীল বাইরে থেকে পড়াশোনা করছে। ওখানে থাকাতেই নাকি ওর একটা মেয়ের সাথে রিলেশন হয়। দেশে আসার পরই ওদের বিয়েও হয়। কিন্তু বিয়ের কয়েকদিনের পরই নাকি নীল মারা যায়। আর ওই মেয়ে নীলের হঠাৎ মৃত্যুতে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল। নিলয়কে নিজের স্বামী ভাবতে শুরু করে দেয়। ডাক্তারের কথা অনুযায়ী নিলয় নীল হিসেবে অভিনয় করে যাচ্ছে মেয়েটাকে ঠিক করতে। ওই দিন আমি নিলয়ের কোনো কথা বিশ্বাস করিনি, কারণ নিলয় এর আগে আমাকে কখনো তার কোনো যমজ ভাইয়ের কথা বলেনি। ভার্সিটির কেউই জানতো না। আসার সময় আমি ওকে আমার বিয়ের কথা জানিয়ে দিয়ে বলেছিলাম আমাকে যেন আর ডিস্টার্ব না করে। ও, আর আজকে হঠাৎ করেই অন্য একটা নাম্বার থেকে নিলয় আমাকে ফোন দেয়। আমাকে অনেক কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু আমি কিছু শুনিনি, ফোন রেখে দিয়েছিলাম। তখন কিছুক্ষণ পর আমার ফোনে কিছু ছবি আসে, যেগুলো নিলয়ের নম্বর থেকে এসেছিল। এই দেখ। এটা বলে আমার দিকে নীলা ফোন এগিয়ে দিল। ছবিগুলো দেখে বুঝলাম এগুলো নীলের বিয়ের ছবি, যেখানে নীলা আর নিলয় দুজনেই আছে। আমি ছবিগুলো দেখে নীলার দিকে তাকিয়ে বললাম, যখন জেনেই গেছিলে নিলয় তোমাকে ঠকায়নি, তাহলে আমাকে বিয়ে করলে কেন? না করে দিলেই তো সব শেষ হয়ে যেত। তা না করে তুমি এখন বলতেছো?
আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না তো। সব কিছু এত কম সময়ের মধ্যে হয়ে গেছে যে আমি আমি তো তোকে এটা জানাতেই তখন তোর ঘরে এসেছিলাম, কিন্তু বলে উঠতে পারিনি, আর অন্য কাউকেও বলার সাহস পাচ্ছিলাম না। ওয়াও। আমি সরি লাবিব, আমাকে ক্ষমা করে দে। এইটুকু বলে আবার কাঁদতে লাগলো, আর আমি চুপ করে বসে রইলাম। হাসি পাচ্ছে খুব নিজের উপর আর নিজের ভাগ্যের ওপর। আমার সাথে কেনই বারবার এমন হচ্ছে? কি ভুল করেছিলাম যে আমাকে এইভাবে মাসুল দিতে হচ্ছে? হয়তো নীলাকে ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমার না এখন খুব ভয় করছে নিলয়ের না কিছু হয়ে যায়। নীলার কথাটা শুনে রাগ উঠে গেল, যদিও সে কেঁদে কেঁদে কথা বলছে। কথা শুনে মনে হচ্ছে সব খারাপ ওর আর ওর নীলের ওপরেই হয়েছে, আর আমার সাথে কিছু হয়নি। আমার জীবনটা শেষ করে দিল এই মেয়েটা, আর এখন বসে বসে অন্যর জন্য কান্না করতেছে। হঠাৎ করে নীলার ফোনটা বেজে উঠলো, আর সাথে সাথে নীলা ফোনটা কানে নিয়ে গেল। তারপর যেটুকু শুনলাম তাতে এটাই বুঝতে পারলাম যে নীলা এখন আউট অফ ডেঞ্জার। নীলাকে দেখে মনে হচ্ছে সে এখন অনেকটা নিশ্চিন্ত। হাসি মুখে চোখের পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে গেল, আর আমি নিজের জায়গাতেই বসে রইলাম। আমার ভিতরে কি চলছে বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর নীলা বেরিয়ে এলো, এসে আমাকে জিজ্ঞেস করলো, লাবিব তুই ঠিক আছিস? কিরকম হাস্যকর একটা প্রশ্ন! আমার সাথে এত কিছু করে এখন বলতেছে আমি ঠিক আছি কিনা। আমি ঠিক আছি। আমার আবার কি হবে? তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? আমি কিছু না বলে বিছানা থেকে উঠে দরজা থেকে পা বাড়ালাম। পিছন থেকে নীলা বলে উঠলো, কোথায় যাচ্ছিস তুই? আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমাতে যাচ্ছি। তাহলে ওইদিকে কোথায় যাচ্ছিস? কই ঘুমাবি তুই? আমার ঘরে। কেন? কেন কি আবার? এটা তো তোমার ঘর। একটু পর তুমি এটাই বলবে যে তুমি আমার সাথে ঘুমাতে পারবে না, তাই আমি নিজ থেকে চলে যাচ্ছি। তুই এভাবে কথা বলছিস কেন? আর যদি কেউ জানতে পারে তুই অন্য ঘরে ঘুমিয়েছিস তাহলে সবাই কি ভাববে? যেটা ভাবার সেটাই ভাববে, আর এখানে কে কি ভাবলো তাতে কি আসে যায়? আজ হোক বা কাল সবাই তো জানতেই পারবে। লাবিব, আমি সত্যি অনেক সরি। তোর সাথে যা হয়েছে সেটা সঠিক নয়। বিশ্বাস কর, আমি বুঝতে পারছি তোর ভিতরে কি চলছে। এই মুহূর্তে নীলার এরকম কথাগুলো শুনতে খুব কষ্ট হচ্ছিল, খুব রাগও হচ্ছে ওর ওপর এখন। তাই নীলার কথার কোনো উত্তর না দিয়ে চলে যেতে দরজা দিকে আবার পা বাড়াতেই নীলা পিছন থেকে হাত টেনে ধরলো। নীলা আমার হাত ধরাতে এতক্ষণ দমিয়ে থাকা রাগটা বেরিয়ে এলো, তাই ঘুরে একটা থাপ্পড় মেরে দিলাম। নীলা থাপ্পড় খেয়ে সেটা সামলে ওঠার আগেই ওকে ধরে দেয়ালের সাথে চেপে ধরলাম। হঠাৎ করে আমার এতটা রাগ দেখে নীলা ভয়ে ভয়ে একেবারে চুপসে গেল। ভয়ের তো কণ্ঠ বলল, কি করছিস তুই? তোমার আমাকে কি মনে হয় পুতুল? যা ইচ্ছা আমার সাথে তাই করবা, আর আমি সবকিছু চুপচাপ মেনে নেব? আমি সরি বলেই মাথা নিচু করে নিলাম। আর কি বলবো, কিছুই বলার নাই এখন। নীলাকে ছেড়ে দিয়ে আমি বেলকনিতে চলে এলাম। খুব জোড়ো হাওয়া বইছে বাইরে, বাতাসটা খুব ঠান্ডা। মনে হয় একটু পরেই বৃষ্টি শুরু হবে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। বাতাসের ঝটকায় বৃষ্টি ফোঁটা আসে এসে আমার পুরো গায়ে পড়ছে। অন্য সময় হলে দৌড়ে এতক্ষণে ঘরে চলে যেতাম, কিন্তু আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছি। খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। যতবারই নীলাকে নিজের করে পাওয়ার কথা ভেবেছি ততবারই এমন হয়েছে। আমার সব হামজাতিতা আশা আকাঙ্ক্ষা বারবারই ভেঙে গেছে। আমি তো নিজেকে পণ করেছিলাম যে আর নিজেকে নীলার মায়ে বাতে দেব না, কিন্তু বেহার মতো সেই আবারও নীলাকে নিয়ে এত স্বপ্ন দেখছিলাম। এবারও সেই একই ঘটনা ঘটলো, সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। হঠাৎ খেয়াল হলো নীলা পেছন থেকে ডাকতেছে, ওই লাবিব, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিজে যাচ্ছিস তো। কি হলো, শুনতে পাচ্ছিস না কি বললাম? ভেতরে আয়। আমি নীলার গলা শুনে ওর দিকে ঘুরে দাঁড়াতে নীলা আমার হাত ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে গেল, আর বেলকনির দরজাটা বন্ধ করে দিল। আমি কোনো নরমচরণ ছাড়া দাঁড়িয়ে রইলাম। এতক্ষণে গিয়ে খেয়াল হলো যে আমার মাথার সামনের দিকটা বৃষ্টির পানিতে ভিজে একেবারে একাকার। তখন নীলা বলতেছে, দেখেছিস কি অবস্থা করেছিস? ভিজে তো একেবারে কাক ভিজা হয়ে গেছিস। তুই জানিস যে বৃষ্টিতে ভিজলে তোর সমস্যা হয়, তারপরে এভাবে ভিজছিলি কেন? আমি কতগুলো ডাক দিলাম, তুই কেন শুনতে পেলি না? ইস, কি অবস্থা! এখন যদি জ্বর এসে পড়ে তখন কি করবি? ওই দাঁড়া, আমি তোয়ালেটা এনে দিচ্ছি। এই বলে নীলা আলমারির কাছে চলে গেল তোয়ালে আনতে, আর তোয়ালে নিয়ে ফিরে এসেই আমার মাথা মুছে দিতে লাগলো, আর আমি শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর বলল, নে, এবার ওয়াশরুমে গিয়ে জলদি চেঞ্জ করে নে, বেশিক্ষণ এভাবে থাকলে সমস্যা হবে। তারপর আমার হাতে তোয়ালার কাপড় ধরিয়ে দিল, কিন্তু আমি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তখন নীলা ধমকে সুরে বলল, কি হলো? কি বলছি আমি তোকে? যা গিয়ে চেঞ্জ করে নে। তা না করে হাবলার মতো দাঁড়িয়ে আছে। আর আমার মুখে কি আছে যে এইভাবে তাকিয়ে আছিস?
কথাটা শুনে আমি লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ওয়াশরুমে চলে গেলাম। চেঞ্জ করে ফিরে আসি দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি কাছে দিতেই তোয়ালেটা আমার হাত থেকে নিয়ে বলল, যা এখন গিয়ে বিছানায় শুয়ে পড়। কিন্তু আমি তা না করে নীলার মুখের দিকে তাকিয়ে রইলাম। এইটুকু সময়ে এত স্বাভাবিকভাবে কি করে কথা বলছে আমার সাথে। তারপর নীলা ডাকে সোজা বিছানায় আসলাম। তখন বিছানায় আশেপাশে চোখ পড়লো আমার। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে খাটটাকে। এই মুহূর্তে খাটটাও যেন আমার সাথে উপহাস করছে। আমি সাথে সাথে খাটটা থেকে নেমে পড়লাম। আমাকে নেমে পড়তে দেখে নীলা অবাক হয়ে বলল, কিরে নেমে পড়লি কেন, ঘুমাবি না? আমার ঘুম নিয়ে আপনার চিন্তা করতে হবে না। মানে হঠাৎ করে কি হলো তোর? কিছু না। তাহলে আপনার খাটে আপনি ঘুমান, আর আমার ঘুম নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। তাহলে তুই কোথায় ঘুমাবি? চিন্তা করবেন না, আমি এখন বাইরে গিয়ে আপনাকে কোনো রকম বিপদে ফেলবো না। এরপর আমি সামনের সোফাটাতে গিয়ে শুয়ে পড়লাম। নীলা আমার কথাটা শুনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর নীলা আমার কাছে এসে নরম গলায় বলল, লাবিব, এই লাবিব, শুনছিস? বলেন কি বলবেন। তুই কি আমার উপরে রেগে আছিস? না। দেখ, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। আমার ঘুম পেয়েছে, দয়া করে ঘুমাতে দিন। কথাটা বলে আমি অন্যদিকে করে শুয়ে পড়লাম। সকালের দরজাতে কারো একটা ডাকে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতে দেখলাম আমার গায়ে একটা চাদর দেওয়া। অবাক হলাম না, কারণ জানি যে এটা নীলা দিয়েছে। তখন নীলা দিকে তাকাতে বুঝলাম সেও মনে হয় এইমাত্র উঠলো। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে গিয়ে দরজাটা দিয়ে গেল। আমি আমার মতো চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর নীলা এসে আমাকে ডাকতে লাগলো, আর তখন কপালে নীলার হাত অনুভব করতে সোজা উঠে বসে পড়লাম। আমাকে হঠাৎ এভাবে উঠে যেতে দেখে নীলা কিছুটা চমকে উঠলো মনে হয়। তারপর একটা মিষ্টি হাসি দিয়ে বলল, যাক, জ্বরটা তাহলে নেমে গেছে। আবার জ্বর আসছিল? আসছিল তো, রাতে বেশ ভালোই জ্বর আসছিল। ও। আজ পর্যন্ত এমন কোনো দিন হয়েছে যে তুই বৃষ্টিতে ভেজার পর তোর জ্বর আসেনি? রাতেই বুঝেছিলাম যে তোর জ্বর আসবে, তারাই ঘুমায়নি। কেন ঘুমানি কেন? আমি ঘুমিয়ে পড়লে তোর জ্বরটা কি কমতো নাকি? আমার জন্য আপনাকে রাত জাগতে কে বলেছে? জ্বর থাকলে থাকতো, সেটা আমার ব্যাপার। তাছাড়া এই জ্বর আমার কাছে নতুন কিছু না। আরে এটা কি ধরনের কথা? তোকে ওইভাবে কষ্ট পেতে দেখবো নাকি? ওহ আচ্ছা, আমার কষ্ট নিয়ে আপনি এতটা ভাবেন, অনেক ধন্যবাদ আপনাকে। নীলার কথার খোঁচাটা বুঝতে পেরে মাথাটা নিচু করে বলল, এভাবে বলছিস কেন? আমি তো ইচ্ছে করে তোর সাথে এমনটা করিনি। আমি একবার বলিনি যে আপনি ইচ্ছা করে এটা করেছেন। আসলে এটা আমার ভাগ্যে ছিল, আপনার কোনো দোষ নেই। লাবিব দেখ, আমরা চাইলেই কিন্তু ব্যাপারটা সহজ করতে পারি। আপনার কাছে এই পুরো ব্যাপারটা যত সহজ মনে হচ্ছে না, আমার কাছে এটা ঠিক ততটাই কঠিন। অবশ্য এটা আপনি বুঝবেনই না। বুঝতে পারলে হয়তো আমার সাথে এমনটা হতো না। লাবিব, আপনি চিন্তা করবেন না, আর আপনার ভয়ের কিছুই নেই। এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আমি আপনাকে কখনোই আটকাবো না, আটকানোর চেষ্টাও করব না। আপনি যখন চান তখনই নীলের কাছে চলে যেতে পারেন। শুধু একটা কথা, ভবিষ্যতে আমার প্রতি আর কোনো দয়া দেখাতে আসবেন না, ওইটা আরও বেশি কষ্ট দেয়। নীলা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি উঠে সোজা ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে নীলা বলল, আমাদের নিচে যেতে বলে গেছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। নাস্তা করে আমি নিচে ড্রয়িং রুমে বসে আছি বাকিদের সাথে। বাকিদের সাথে বলতে জেঠু ও দাদু সবাই বসে আছে। বাবা অফিসের জন্য গেছেন, জেঠিমা আর মা হয়তো কাজ করতেছেন। আমি বসে বসে ফোন টিপতেছিলাম। তখন বেশ কিছুক্ষণ পর দাদু সামনে থেকে খবরের কাগজটা সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তা দাদু ভাই, কালকে তোমার পরীক্ষা ছিল? ছিল। আসলে কালকে সব কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে তোমাকে জিজ্ঞেস করতেই পারিনি কেমন পরীক্ষা হয়েছে। ভালোই। দাদু ভাইয়ের মনটা কি খারাপ নাকি? কেমন যেন মন মরা লাগছে, কোথাও ঠিক মতো বলতেছে না। না দাদু, তেমন কিছু না। আসলে কালকে রাতে তেমন ঘুম হয়নি তো, তাই। দাদু কথাটা শুনে কাশতে লাগলো। যেটু খবরের কাগজটা বড় করে ধরে একেবারে মুখের কাছে নিয়ে গেলেন পড়ার জন্য। শেফালি আন্টি চা দিতে এসেছিল। কথাটা শুনে ফিক করে হাসি দিয়ে চলে গেল। আমি হঠাৎ করে সবার এমন অদ্ভুত আচরণে কোনো হেতু খুঁজে পেলাম না। তখন চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিয়েছি। সেই সময় আবার শেফালি আন্টি সামনে এসে মুচকি হাসি দিয়ে বললো যে নীলা নাকি আমাকে ডাকতেছে ঘরে যেতে। আজব, এই মহিলার সমস্যা কি? এভাবে খালি খালি হাসতেছে কেন? তখন আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। এই মহিলার হাসিটা বোধহয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই উঠে সোজা উপরে চলে এলাম। ঘরে এসে দেখি নীলা ড্রেসিং টেবিলে বসে বসে চুলগুলো আঁচড়ে ছিল। তখন আমি কাছে গিয়ে, আপনি নাকি ডেকেছিলেন? আসলে আমি একটু বেরোবো। সেটা আমাকে এভাবে ডেকে নিয়ে এসে বলার কি আছে?
আপনার ইচ্ছে হয়েছে আপনি বেরোবেন। না, আসলে তোকেও আমার সাথে একটু যেতে হবে। আমার যেতে হবে কেন? না, আমি তো এখন এভাবে একা বাড়ি থেকে হুট করে বেরিয়ে যেতে পারি না। তুই সাথে গেলে ভালো হতো। তাছাড়া তুই সাথে গেলে কাউকে কিছু বলতেও হবে না, সেই জন্যই বললাম। কিন্তু যাবেন কোথায়? হাসপাতালে আসলে। আর বলতে হবে না, বুঝতে পারছি। আর তোর যদি সমস্যা হয় তাহলে যেতে হবে না। না, কোনো সমস্যা নেই, আমি যাব। আচ্ছা একটু ওয়েট করুন, আমি রেডি হয়ে নেই। নীলার বলে দেওয়ার ঠিকানা অনুযায়ী হাসপাতালে চলে এসেছি, কিন্তু এখানে আসার পরেই নীলা আমাকে অবাক করে দিয়ে আমি গাড়ি থেকে নামার আগেই নীলা নেমে হাসপাতালের ভেতরে চলে গেল। মনে হচ্ছে যেন আমার কথা ভুলেই গেছে। নীলা চলে যাওয়ার পর আমি গাড়িতে বসে রইলাম, ভেবেছিলাম ওর সাথে ভিতরে যাব, কিন্তু আমার সাথে এমন একটা ব্যবহার করবে সেটা ভাবতেও পারিনি। যাকে আমার ওখানে যাওয়ার কোনো শখ নেই, এখানে এসেছি একরকম বাধ্য হয়ে। আমি শেষবার কবে হাসপাতালে এসেছিলাম ঠিক মনে নেই। এই জায়গাতে আমি খুব কমই আসি। আসলে হাসপাতালে আমার অপছন্দের জায়গার মতো একটি, ভালো লাগে না আমার। আর এখানে যারা আসে তারা কেউ ইচ্ছে করে আসে না, একটা অদ্ভুত ব্যাপার। আজ পর্যন্ত হাসপাতালে এসে আমি কারো মুখে কখনো হাসি দেখিনি। পুরো হাসপাতাল জুড়ে কেমন একটা গোমরা গোমর ভাব বিরাজ করে থাকে পুরোটা সময়, কেমন যেন লাগে। তাই হাসপাতালকে আমি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি। বেশ খানিকটা সময় গাড়িতে বসে থাকতে থাকতে ভোর লাগছে, তাই একটু বাইরে বেরিয়ে আশপাশটা একটু দেখতেছিলাম। তখন দেখি নীলা বেরিয়ে আসতেছে। এতদিন পর দেখা, অথচ এত তাড়াতাড়ি বেরিয়ে এলো। পরক্ষণে দেখি নীলা তার চোখ মুছতে মুছতে আসতেছে। কি হলো, কান্না করতেছে নাকি? আর কান্নাই বা কেন করবে? নীলা হেঁটে এসে সোজা গাড়িতে ঢুকে পড়লো। আমি আর দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে বসলাম। উঠেই দেখি নীলা কান্না বেড়ে গেছে। কিছুক্ষণ বসে বসে ওর কান্না দেখার পর জিজ্ঞেস করলাম, এভাবে কাঁদতেছেন কেন? নীলা ভাই কি ভালো নেই? না, ও ও একদম ঠিক আছে। ডাক্তার বলেছে অল্প কিছুদিন পরে বাড়িতেও চলে যেতে পারবে। এটা তো ভালো খবর, তাহলে আপনি কাঁদতেছেন কেন? আমি এত করে রিকোয়েস্ট করলাম, তারপরও আমাকে একটুর জন্য নিলয়ের সাথে দেখা করতে দিল না। ওহ, দেখুন ডাক্তার হয়তো নিলয় ভাইয়ের ভালোর জন্যই। না, ডাক্তার কিছু বলেনি। ডাক্তার সবাইকে পারমিশন দিয়েছিল একা একা দেখা করার। তাহলে? ওই মেয়েটা, কোন মেয়েটা? ওই নিলয়ের ভাবি, ওহ, আমাকে ভেতরে ঢুকতেই দিল না। এত করে বলার পরেও না, ওই মেয়েটা নিজেই ভেতরে গিয়ে বসে আছে কখন থেকে। বলে ওর স্বামীকে নাকি ওই দেখে রাখতে পারবে। আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। তারপর নিলয়ের বাবাও বলল চলে আসতে। উনি নাকি হাসপাতালে কোনো ঝামেলা চান না। আমি কি ওখানে কোনো ঝামেলা করতে গিয়েছিলাম? একবার নিলয়ের সাথে দেখা করতে দিলে তো আমি চলেই আসতাম। আমি আর কিছু বললাম না, গাড়ি নিয়ে হাসপাতাল ত্যাগ করলাম। নীলা কিছুক্ষণ নিজের মতো কেঁদে এখন জানালায় হেলান দিয়ে বসে আছে। বাইরের বাতাসে ওর সামনে চুলগুলো এসে ওর মুখ ঢেকে দিচ্ছে, কিন্তু নীলা সেদিকে কোনো খেয়াল নেই। আমিও আমার মতো গাড়ি চালাচ্ছি, কেউ আর কোনো কথা বলিনি। আজকে নীলা কান্না থামানোর কোনো চেষ্টাও আমি করিনি। জানি না কেন, হয়তো এখন আর ওর কষ্টে আমার কষ্ট হয় না। আসলে নিজের কষ্টরই তো কোনো ঠিক ঠিকানা নাই, আবার অন্যের কষ্ট। বাড়িতে এসে পৌঁছাতেই দেখলাম নীলা জানালা থেকে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওকে ডাক দিতে গিয়েও দিতে পারলাম না। ওর ঘুমন্ত চেহারা কেমন অদ্ভুত একটা মায়া আছে, একবার তাকালে তাকিয়ে থাকতে মন চায়। এভাবে কেটে গেল কিছুক্ষণ। হঠাৎ আমার ফোনের আওয়াজে নীলার ঘুমিয়ে গেল। আমিও সাথে সাথে নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। একটু স্বাভাবিকভাবে নে ফোনটা ধরলাম, আর নীলা আমার দিকে তাকিয়ে থেকে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর চলে গেল। বিকালের দিকে অফিস থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা পার্কের সামনে নীলাকে দেখে থেমে গেলাম। খুব বিচলিত দেখাচ্ছিল নীলাকে, দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করতেছে। বারবার কাকে যেন ফোন করছিল, আর প্রত্যেকবারই বিরক্তি নিয়ে ফোনটা কান থেকে নামিয়ে নিচ্ছিল। আমি ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই গাড়ি থেকে নেমে ওর দিকে এগোতে যেতেই আবার থেমে গেলাম। নীলয় এসে ওখানে উপস্থিত হয়েছে। হয়তো এতক্ষণ সে নীলয়ের জন্য অপেক্ষা করছিল। নিজের উপরই রাগ হলো, শুধু শুধু ওইখানে যাচ্ছিলাম কেন যে বারবার ভুলে যাই। গাড়ি স্টার্ট দিয়ে আবারও বাড়ির দিকে রওনা দিলাম, নীলা নিলয়কে পিছনে ফেলে দিয়ে। আসলে আমরা নীলার বিয়ে প্রায় 2 মাসের মতো হয়ে গেছে। এই 2 মাসে আমরা নিজেদেরকে নিজেদের মতো গুছিয়ে নিয়েছি। এখন আর কোনো প্রবলেম হয় না। মানে প্রথম দিক দিয়ে আমার একটু সমস্যা হতো নীলার সাথে এইভাবে থাকতে, আবার পরিবারের সকলের সামনে ভালো জামাই বউয়ের নাটক করতে। এখন আমরা যে যার ইচ্ছে মতো লাইফ স্পেন্ড করি, মানে একই সাথে একই ঘরে থাকি ঠিক আছে, কিন্তু কেউ কারো লাইফ নিয়ে কিছু বলি না। আমি যথারীতি আমার ক্লাস পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আর মাঝে মধ্যে অফিসেও ডুব মারতেছি। এক কথায় নিজেকে সবসময় ব্যস্ত রাখছি। নিজে যদি সবসময় ব্যস্ত থাকি তাহলে অন্য লাইফ নিয়ে মাথা কামানোর কোনো প্রশ্নই আসে না। আর নীলাও আছে নিজের মতো, ওর ফাইনাল ইয়ারে এক্সাম দিয়ে দিয়েছে কিছুদিন আগে।
নিলয় 15 দিনের মাথাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে নীলা নিলয় সম্পর্কে এখন আগের মতো হয়ে গেছে। ওরা যেমন প্রেমিক প্রেমিকা ছিল তেমনই আছে। ওদের প্রতিদিন দেখা করা, ফোনে কথা বলা সব ঠিকঠাকই চলছে। আর আদিবাকে নিয়ে যে সমস্যা ওদের মধ্যে চলছিল সেটাও এখন নেই, কারণ নীলা তো এখন সবটাই জানে। জানি না এখন ওরা কিসের অপেক্ষা করতেছে। বিয়ে করে নিলেই তো পারে, এতে আমি একেবারের জন্য মুক্তি পেয়ে যেতাম। এসব নাটক আর ভালো লাগছে না। আসলে এটা পারলে ওরা এতদিনে করেই ফেলতো, কিন্তু আইনের কারণে পারছে না। আগে তো আমার থেকে ডিভোর্স নিতে হবে, আর 6 মাস না হলে ডিভোর্সও হয়ে উঠছে না। এক কথায় এখন তিনজনই ঝুলে আছি সময়ের বাঁধনে। সময় শেষ হলে সবাই মুক্ত। ঘরে ঢুকেই ফ্রেশ হয়ে বিছানাতে বসলাম, তখন চোখ পড়লো ফ্লোরে পড়ে থাকা একটা কাগজের দিকে। অন্য সময় হলে এটা তোলার কথা ভাবতামও না, কিন্তু কেন জানি উঠে গিয়ে কাগজটা হাতে নিলাম। কিছু লেখা আছে এতে, কারণ লেখার ছাপ দেখা যাচ্ছে, তাই কৌতূহল নিয়ে কাগজটা উঠিয়ে ভাঁজ করলাম। খুলেই অবাক হলাম, কারণ দেখে বোঝা যাচ্ছে এটা একটা চিঠি। আর চিঠিটা নীলাকে কেউ লিখেছে। অন্য চিঠি আমার পড়া উচিত না, তাই চিঠিটা নীলার ড্রেসিং টেবিলে রেখে দিলাম। তারপর আমি আবার আগের জায়গায় এসে বসে পড়লাম। ফোন নিয়ে ফেসবুকে ঢুকে নিউজ ফিড ঘাঁটতেছি, কিন্তু বারবার খালি চোখ ওই চিঠিটার দিকে যাচ্ছে। শান্তি পাচ্ছি না কোনো মতেই। আর থাকতে না পেরে উঠে গিয়ে চিঠিটা নিয়ে এলাম আর পড়তে শুরু করলাম। প্রিয় নীলা, কিছুদিন থেকে আমি তোমাকে একটা কথা বলবো বলে উঠতে পারছি না। যদিও তোমাকে এটা এখন বলা জরুরি। যতবারই বলতে গেছি ততবারই আটকে গেছি কোনো কারণে। আমি এটা বুঝে গেছি যে কথাগুলো তোমাকে কখনো সামনাসামনি বলে উঠতে পারবো না, তাই বাধ্য হয়ে চিঠিটা লিখছি। এখন তুমি হয়তো খুব আগ্রহ নিয়ে চিঠিটা পড়ছো, আমি জানি। আর একটু বলে তুমি অবাক হবে, হয়তো রাগও করতে পারো, নয়তো বা কষ্ট পাবে। আমি আগেই সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কথাটা হলো নীলা, মনে করি এখন আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তার আগে তোমাকে কিছু জানিয়ে নেওয়া দরকার। আমার ভাই নীল আর তার বউয়ের সম্পর্কে তুমি সবই জানো। নীলের বউ আদিবা আমাকে নীল ভাবে, জানো। আমি ভেবে পাই না একটা মানুষ একজনকে কি করে এতটা ভালোবাসতে পারে। তার ভালোবাসার মানুষটা যে সে আর নেই, সে এটা বিশ্বাসই করে না। যে কয়দিন আমি হাসপাতালে ছিলাম বুঝেছি আদিবা মেয়েটা কতটা সহজ সরল। তার মনে যেন ভালোবাসার কিছুই নেই। ওর সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে যত্ন করে সুস্থ করে তুলেছে। এক মুহূর্তের জন্যও ও আমাকে একা ফেলে যায়নি, সব সময় আমার পাশেই ছিল। ভাবতে পারছো তার মনে কি পরিমাণ ভালোবাসা আছে? যদিও আমি জানি এই ভালোবাসাটা হয়তো আমার জন্য নয়, নীলের জন্য। তারপরও আমি যেন তার এই ভালোবাসাকেই ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই। আর আমি চাই না যে আদিবা সত্যটা কখনো জানুক যে তার নীল মারা গেছে। আমি ওকে কষ্ট পেতে দেখতে পারবো না। আমি সারা জীবন ওর সাথে নীল হয়ে থাকতে চাই, আর আমার বাবা মাও এটাই চায়। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। দেখো, এটা হয়তো আমাদের ভাগ্যে ছিল, না হলে দেখো তুমি আমাকে একবারের জন্য অন্য মেয়ের সাথে দেখে আমাকে ভুল বুঝলে। তারপর তুমি আমাকে বোঝানোর জন্য কোনো সুযোগই দিলে না, আর তারপর দেখো তোমার বিয়ে হয়ে যায়। এত কিছু হয়তো এর জন্য হয়েছে। তাছাড়া লাভই তোমাকে ভালোবাসে। আমার মনে হয় আমাদের এটাই মেনে নেওয়া উচিত। এতে আমাদের সবার জন্য ভালো হবে। আর আমাকে না ক্ষমা করে দিও, আমি তোমাকে না জানিয়েই আদিবাকে বিয়ে করে নিছি। দেখো, লাবিব তোমার বিয়ের করা স্বামী, আর বিয়েটা কোনো ছেলে খেলা নয়। তাই আমি চাই তুমি লাবিবকে নিয়ে সুখে থাকো। ইতি নিলয়। চিঠিটা পড়ার পর আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। চিঠিটার কথাগুলো কেন জানি এখনো বিশ্বাস হচ্ছে না, তাই আবারও চিঠিটা একেবারে ফার্স্ট ও লাস্ট পড়লাম। না, ঠিকই আছে, তার মানে আমি কিছু ভুল পড়িনি। তাহলে এখন চিঠিটার এই মানে দাঁড়ায় যে নিলয় আর নীলার সাথে সম্পর্ক রাখতে চায় না, সে বিয়ে করে নিছে আর নীলাকে বলে দিচ্ছে আমার সাথে শুধুই থাকতে। ওয়াও, চিঠিটা যেরকম ভাঁজে ছিল সেই রকম ভাঁজ করে আবার ফ্লোরে রেখে দিলাম। কি আজব পাবলিক মায়েরি এই নিলয়। প্রথমে তো হঠাৎ করে ফিরে এসে আমার বিয়েটার 12টা বাজিয়ে দিল, সব আশা আকাঙ্ক্ষা নিঃশেষ করে দিল। এখন আবার এতদিন পর নীলাকে বলতেছে আমার সাথে সুখে সংসার করতে। হোয়াট দ্য জোক। এবার তাহলে নীলা কি করবে? আমার কাছে আবার ফিরে আসবে? আর আসলেই বাকি, আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না। এমনিতেই এই মেয়েটা আমার 16 আনা জীবনের 12 আনাই ধ্বংস করে দিয়েছে। বাকিটা আঁকড়ে আমি বেঁচে আছি, আর নয়। কিন্তু নীলা এত কিছু এত সহজে মেনে নেবে মনে হয় না। আর আমি বা কেন এসব নিয়ে খামাখা চিন্তা করছি? ওদের ব্যাপার ওরাই দেখে নেবে, আমি না হয় আমার মতো থাকি, সেটাই ভালো হবে। হঠাৎ করে মেসেজের শব্দে চমকে উঠলাম। হয়তো ওই চিঠি আর নীলার কথা ভাবতে ভাবতে চোখ লেগে গেছিল। উঠে আবার আমার চোখটা কেন জানি ওই চিঠির দিকে চলে গেল। সেটা এখনও নিজের জায়গাতেই পড়ে আছে। হঠাৎ করে প্রশ্ন জাগলো, চিঠিটা নিচেই বা পড়ে আছে কেন? নীলা কি চিঠিটা আদৌ পেয়েছে? না না, চিঠি যখন নীলার জন্য এসেছে তখন সে নিশ্চয়ই পেয়েছে।
আর এই জন্য হয়তো সে এই সময় বাইরে বেরিয়েছে নিলয়ের সাথে দেখা করার জন্য। যদি তাই হয় তাহলে সে এটা এইভাবে ফেলে গেল কেন? অন্য কেউ যদি দেখে ফেলে তাহলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে, নাকি ভুল করে এটা এখানে পড়ে গেছে কি জানি। আর আমি এই চিঠিটা নিয়ে এত কেন ভাবতেছি? এখানে আমার এত ভাবনার কি আছে? শুধু শুধু ফালতু চিন্তা। বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেলাম। চিঠিটা তার নিজের জায়গাতেই পড়ে আছে। কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে আসে দেখি নীলা ফিরে এসেছে, হাতে মুখ ঢেকে বিছানার কিনারে বসে আছে। আমি কাছে গিয়ে হালকা একটু কাশতেই নীলা চমকে উঠলো, বসা থেকে একেবারে দাঁড়িয়ে পড়লো। কি হলো? ও এইভাবে চমকানোর কি আছে? তাকিয়ে দেখি ওর চোখ মুখও যেন কেমন অন্যরকম হয়ে আছে, কেঁদেছিল হয়তো, কিন্তু সেই চিহ্ন চেহারা থেকে মুছে ফেলা হয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা? নীলা শুধু মাথা নাড়িয়ে আবার গিয়ে আগের জায়গায় বসে পড়লো আর আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। তখন আমার চোখ ফ্লোরের দিকে যায়, চিঠিটা আর ওখানে নেই। হয়তো নীলা আবার সেটা করে নিয়েছে ঘরে এসেই। আমি পানি খাওয়ার জন্য টেবিলের দিকে যাচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করলাম নীলা বারবার আমার দিকে তাকাচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছি না। ও কি বুঝে গেছে যে চিঠিটা আমি পড়েছি, নাকি অন্য কোনো কারণ? ওর এরকম বারবার আমার দিকে তাকানো খুব অসহ্যই হচ্ছিল আমার, কিন্তু আমি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক দেখিয়ে নিজের কাজে মন দিলাম। টেবিলে বসে বইয়ের মুখ গুজিয়ে বসে আছি সেই অনেকক্ষণ ধরে, কিন্তু মনোসংযোগ করে উঠতে পারছি না। আর তার কারণটা হলো নীলা। অন্যান্য দিন এই সময়টাতে নীলা ঘুমায়, নয়তো শুয়ে শুয়ে বই পড়তে থাকে, কিন্তু আজকে কিছুই করেনি, শুধু বসে বসে কি যেন ভাবছিল। তখন হঠাৎ করে নীলা উঠে নিচে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে আবার বইয়ের দিকে মন দিলাম। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম নীলাকে নিয়ে। একটু ভাবনায় আছি এখনও। আসলে আমি ভেবেছিলাম নীলা কাল রাতে আমাকে হয়তো কিছু একটা বলবে, কিন্তু কিছুই বলেনি, সম্পূর্ণ চুপচাপ ছিল। আর রাতে একবার ঘুমিয়ে গেছিল নীলার গলা স্বরে। উঠে গিয়ে দেখেছিলাম নীলা বেলকনিতে দাঁড়িয়ে ফোনে খুব করুণ স্বরে কথা বলতেছিল। আমি বুঝিনি যে হয়তো নীলার সাথে কথা বলছে, তাই আবার এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর নীলা ঘরে ফিরে এসে আবার কান্নাকাটি করতে থাকে। আমি ওর কান্না শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে নীলার সাথে কোনো রকম কথা হয়নি। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন মায়ের ফোন থেকে ফোন আসে। ফোন করেই বলল জলদি হাসপাতালে যেতে। আমি কোনো রকম প্রশ্ন করার আগেই ফোনটা কেটে যায়। হাসপাতালে কেন? কারো কি কিছু হয়েছে নাকি? ক্ষণিকে চিন্তা করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে পৌঁছে দেখি দাদু, মা, বাবা, জেঠু, জেঠিমা বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু নীলা নেই। তার মানে কি নীলার কিছু হয়েছে? কথাটা ভাবতেই যেন ভেতরটা হুড়মুড়িয়ে উঠল। আমি সবার সামনে পৌঁছাতে জেঠিমা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি ভ্যাবাচাকে খেয়ে দাঁড়িয়ে রইলাম। তখন জিজ্ঞেস করতে বলল, নীলা নাকি সুইসাইড করেছে আর এখন ভেতরে তারই চিকিৎসা চলছে। আমি জেঠিমাকে ছেড়ে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। নীলা হঠাৎ আত্মহত্যা করতে গেল কেন? তাহলে কি ওই চিঠি কথাগুলোর জন্যই এমন একটা কাজ করেছে? নীলর জন্য এত টানোর হবে হয়তো। ভালোবাসা কি না হয়। আশেপাশে তাকিয়ে দেখলাম বাড়ির সবাই খুব চিন্তিত, সবাই গভীর আগ্রহ নিয়ে ওটি রুমের দিকে তাকিয়ে আছে। আমার নীলার জন্য চিন্তা হচ্ছে কিনা জানি না, তবে ভিতরে ভীষণ অস্থিরতা অনুভব করছি। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। নীলা যে এমন একটা সিদ্ধান্ত নেবে আমি কখনো ভাবতে পারিনি। এখন শুধু দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসতেই দাদু এগিয়ে গেল, জিজ্ঞেস করলো যে নীলা কেমন আছে? তখন জেঠিমা এগিয়ে গিয়ে ডাক্তারকে বলল, আমি আমার মেয়ের সাথে দেখা করব, আমি আমার মেয়ের সাথে দেখা করব। তারপর ডাক্তার সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নীলাকে যখন অন্য একটা কেবিনে নিয়ে যাওয়া হয়, তখন সবাই ওর সাথে দেখা করার জন্য চলে যায়, কিন্তু আমি চাইনি। বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমি কী বা কী করব আর কী বা বলবো? মনে হয় না আমার এখানে কিছু বলার অধিকার আছে। নীলা এখন সুস্থ আছে, এইটাই বেশ। আমি দাঁড়িয়েছিলাম, তখন মা এসে বলল, কি রে, তুই যাবি না নীলার সাথে দেখা করতে? হ্যাঁ যাবো, সবাই দেখা করে আসুক তারপর যাচ্ছি। সবাই তো নীলার সাথে দেখা করে নিয়েছে, তুই এবার যা নীলার কাছে। তুই ওর কাছে থাকলে ওর ভালো লাগবে। ওহ আচ্ছা। কিন্তু নীলা এমন একটা কাজ কেন করলো বলতো? আমি কি করে বলবো? সেটা নীলাই ভালো বলতে পারবে, ওকে জিজ্ঞাসা করো। আরে না, ডাক্তার তো এখন ওকে কিচ্ছু জিজ্ঞেস করতে না করেছে। আচ্ছা তুই যা, দেখিস আবার তুই ওকে কিছু বলতে যাস না, পরে ওর থেকে সব জানা যাবে। আমি বলে নীলার কেবিনের সামনে এলাম। ভেতরে ঢুকে দেখি জেঠিমা বসে আছে
আমাকে দেখে জেঠিমা নীলাকে আসে বলে বাইরে বেরিয়ে গেল। আমি তখন এগিয়ে গিয়ে নীলার পাশের একটা চেয়ার টেনে বসে পড়লাম। নীলা আমার দিকে একবার তাকিয়ে তারপর ওপর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ থাকার পর আমি বললাম, এমন একটা কাজ কেন করলেন? কোনো উত্তর নেই, ওপরের দিকে তাকিয়ে আছে। আমি আরও কিছুক্ষণ নীলার উত্তরের অপেক্ষা করার পর আবার বললাম, আমি কিন্তু ওই চিঠিটা পড়েছিলাম। কথাটা শুনে নীলা আমার দিকে অবাক হয়ে তাকালো। তখন আমি বললাম, জানি অন্য চিঠি পড়া উচিত না, কিন্তু ঘরে এসে ওই চিঠিটা আমি ফ্লোরে পেয়েছিলাম, তাই কিউরিসিটিতে পড়ে ফেলেছিলাম, সেই জন্য আমি সরি। নীলা আমাকে কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। একটু পরে বুঝতে পারলাম যে ও নীরবে কান্না করতেছে। কি হলো, কাঁদতেছেন কেন? নীলের জন্য। নীলা চুপ করে কান্না করে যাচ্ছে। আপনি মরে গেলে বুঝি সব ঠিক হয়ে যেত? অশ্রুবেদা চোখে আমার দিকে তাকালো। একবারও বাড়ির কারো কথা ভাবলেন না? জেঠিমার অবস্থা তো একেবারে শোচনীয় হয়ে গেছিল, আর বাড়ির সবাই খুব ভেঙে পড়েছিল। শত হলেও আপনি বাড়ির একমাত্র মেয়ে, বলতে গেলে সবার চোখের মনে। সবার তো কষ্ট হবে, তাই না? আরে তুই? আমি একটা হাসি দিয়ে বললাম, আমার আবার কি হবে, বাড়ির সবার মতো একটু চিন্তা হয়েছিল, এই আর কি। ও এরপর দুজনেই চুপ করে আছি। নীরবতা এত গভীর ছিল যে দেয়ালঘড়ির টিকটিক শব্দটা কানের ঢোলের মতো বাজতেছিল। কিছুক্ষণ এভাবে চলার পর আমি বললাম, আচ্ছা আমি আসি তাহলে, আপনি রেস্ট নিন। নীলার কোনো উত্তরের অপেক্ষা না করে ওখান থেকে বেরিয়ে এলাম। আমি রাতের খাবার খেয়ে উপরে যাচ্ছিলাম, তখনই মা পেছন থেকে ডাক দিয়ে কথাটা বললো। আমি দাঁড়িয়ে বললাম, বলো। তুই আগে এখানে এসে বস, তারপর বলছি। তাকে দেখলাম বাড়ির সবাই সোফাতে গিয়ে বসতেছে। কি ব্যাপার, সবাই একসাথে বসছে? তা আবার আমাকে ডেকে বলতেছে কথা আছে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু হবে। দাঁড়িয়ে থেকে একটু চিন্তা করেই আমি গিয়ে সবার সামনে দাঁড়িয়ে রইলাম। সবার মুখ ভীষণ গম্ভীর। তখন আপু বলল, দেখ লাবিব, আমরা ঠিক করেছি তুই নীলাকে নিয়ে কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যা। আসলে মেয়েটা কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটালো, তারপর বাড়ি এসেছে, এতদিন হয়ে গেছে, অথচ কারোর সাথে তেমন কথা বলছে না, সারাক্ষণ ঘরে পড়ে আছে। তাই আমাদের মনে হয় কিছুদিনের জন্য বাইরে কোথাও থেকে ঘুরে আসলে ওর মনটা ভালো হতো। আর কতদিন এভাবে চলবে? ওহ, কিন্তু এখন আমি কি করে কোথাও যেতে পারি? সামনে আমার পরীক্ষা, কোনো ক্লাসই মিস করা যাবে না। এই কয়েকদিন ক্লাস না করলে কিছু হবে না। আম্মু, তুমি বুঝতে পারছো না আমার। আচ্ছা, তোর কাছে কি ক্লাস নীলার চেয়ে বেশি ইম্পর্টেন্ট? না আসলে। কোনো কথা নয়, আমরা বড়রা মিলে যেটা ঠিক করেছি সেটাই হবে, ব্যাস। আচ্ছা, তোদের মাঝে সবকিছু ঠিক আছে তো? তোরা কি একে অপরকে নিয়ে খুশি নস? তোদের মাঝে কি এখনো বনিবনা হয়ে ওঠেনি? তোদের দুজনের সম্মতিতেই তো আমরা বিয়েটা দিয়েছিলাম, আর এখন যদি তোরা এমন করিস তো? আর না আম্মু, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি তো শুধু সত্যিটা বলে দিলেই পারতাম। অনেক হয়েছে, আর কোনো কথা না। তোমাদের দুজন কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছ, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, তোমরা আগে নীলাকে জিজ্ঞেস করে দেখো যে ও যাবে কিনা। তারপর আমি ওখান থেকে চলে এলাম। আসলে নীলা হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছে। আজকে নিয়ে এক পক্ষকাল হতে চলল। পরের দিনে নীলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। নীলা এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু বাড়ির সবাই এখনও ওকে নিয়ে টেনশনের মধ্যে আছে। কারণ হলো নীলা বাড়ি ফেরার পর থেকে ভীষণ চুপচাপ থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। আর এই কয়দিন তো বাড়ি থেকে একেবারে বেরও হয়নি। এছাড়া বাড়ির সবার মনে এখন একটা প্রশ্ন রয়ে গেছে যে নীলা এমন একটা কাজ কেন করতে গেল, কি এমন কষ্ট আছে ওর। আম্মু নীলাকে জিজ্ঞাসা করেছিল একবার, কিন্তু নীলা কিছুই বলেনি। ওই দিন খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছিল, তাই আর কেউ তাকে কিছু জিজ্ঞাসা করেনি। আর আমার সাথেও নীলা তেমন একটা কথা হয় না এখন। আমি নিজে থেকে কখনো কিছু বলতে যাই না, আর নীলাও এখন কিছু বলতে আসে না। কয়েকবার কিছু একটা বলতে আসছিল, কিন্তু আমি এড়িয়ে গেছিলাম। তবে একটা বিষয় আমাকে কিঞ্চিত ভাবাচ্ছে, এই কয়েকদিনে নীলার চেহারাটা অনেকটাই ভেঙে গেছে। আমি ঘরে না গিয়ে সোজা ছাদে চলে এলাম। এটা এখন আমার অভ্যাস। রাতের খাবারের পরে কিছুক্ষণের জন্য ছাদে চলে যাই। ছাদের রাতের পরিবেশটা খুব ভালো লাগে আমার। একদম নীরব, কোনো স্বরশব্দ নেই, ঠান্ডা বাতাসার সেই সাথে আলো আধারি খেলা। দাঁড়িয়ে থাকলে কোনো দিক দিয়ে যে সময় চলে যায় তার খেয়ালই থাকে না। আজকে আর বেশিক্ষণ ছাদে দাঁড়ালাম না, নিচে আবার ঘরে চলে এলাম। ঘরে ঢুকে দেখি আম্মু ঘরে, নীলার সাথে কথা বলছিল হয়তো। আমাকে থেকে থেমে গেছে। আমি দরজা দাঁড়িয়ে থাকতেই আম্মু বলল, এতক্ষণ কোথায় ছিলি তুই? আমি তো ছাদে ছিলাম। কেন, কোনো দরকার আছে? এই রাত্রিবেলা তুই ছাদে কি করছিলি? ঘরে নীলা একা একা বসে আছে। এরপর আমি আর কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন আম্মু আমার থেকে চোখ সরিয়ে নীলাকে বলল, কি বললাম বুঝতে
পারছস তো? কাল সকালেই আমাকে জানাবি কিন্তু। আচ্ছা, এখন আমি আসি তাহলে। আম্মু ঘর থেকে চলে যাওয়ার পর আমি এসে আবার টেবিলে বসলাম। তখন পেছন থেকে নীলা বলল, কাকিমা বলছিল আমাদের দুজনকে কোথাও ঘুরতে পাঠাতে চায়। জানি, আমাকে একটু আগে বলেছে। আর আমাকে বলল তোর সাথে কথা বলে কোথাও যেতে চাই সেটা কালকে জানাতে। কিন্তু তার আগে আমি জানতে চাই তুই কি যেতে চাস? এখানে আমার যেতে চাওয়া না চাওয়ার কোনো কথাই নেই। আমাকে চাইলেও যেতে হবে, আর না চাইলেও যেতে হবে। সবাই আপনার কথা ভেবেই এই প্ল্যানটা করেছে। অতএব সব কিছু আপনার ইচ্ছার উপরেই নির্ভর করছে। কেন, তুই কি যেতে চাস না? আপনাকে তো বললামই, এখানে আমার মতামত ইম্পর্টেন্ট না। আপনি যেতে চাইলে আমাকেও যেতে হবে। তার মানে তুই যেতে চাস না? দেখুন, আমি একবারও বলিনি যে আমি যেতে চাই না। তুই এভাবে কথা বলছিস কেন? আর কয়েকদিন ধরেই দেখছি তুই আমাকে এড়িয়ে চলতেছিস। আমি কিছু বলতে গেলেই তুই কেমন যেন দূরে সরে পড়িস। আমাকে কি তুই কোনোভাবে ইগনোর করতেছিস? আমি হালকা একটু হেসে বললাম, আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনাকে ইগনোর করতে যাবো কেন? আমার সে যোগ্যতা আছে নাকি? আর যদি বলেন আমি আপনাকে এড়িয়ে চলছি, তো আমি এখানে বলবো যে আমি তো আপনাকে সেই বিয়ের পর থেকে এড়িয়ে চলি। আর আপনি তো এটাই চেয়েছিলেন। আমাদের মাঝে তো এমনটাই কথা হয়েছিল, কেউ কারো ব্যাপারে কোনো কিছু বলবে না, যে যার মতো থাকবে, আর সময় হয়ে আসলে একে অপরকে মুক্ত করে দিবে। আমি তো সেটাই মেনে চলছি। আর আজকে আপনার হঠাৎ করে মনে হচ্ছে আমি আপনাকে এড়িয়ে চলি? স্ট্রেঞ্জ। কই, এতদিন তো আপনি এমন কিছু বলেননি। আর এখন এই কথা বলার মানেই বা কি? নীলা কথাগুলো চুপচাপ শুনছিল। তারপর কিছু না বলেই বিছানায় গিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। আমিও নিজের কাছে মন দিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম নীলার চাপা কান্নার আওয়াজ। ভাবলাম মাথায় নিব না, কিন্তু ও মা, একটু পর কান্নার আওয়াজটা বেড়ে গেল। কতক্ষণ আর এভাবে বসে থাকবো? উঠে গিয়ে বিছানার পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি কাঁদতেছেন নাকি? আচ্ছা, কাঁদবেনই বা কেন? এই একটু আগে তো সব ঠিক ছিল। তখন নীলা শো অবস্থায় কান্না কণ্ঠে জবাব দিল, তুই জেনে কি করবি? আর আমি কাঁদলে তোর কি? আমার আবার কি হবে? কাঁদতেছিলেন তাই জিজ্ঞাসা করেছিলাম, সরি। তারপর আমি আবার নিজের জায়গাতে চলে এলাম। একটু পর দেখলাম নীলার চোখ মুখ মুছতে মুছতে উঠে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে পড়লো মনে হয়। একটু পর খেয়াল হলো যে নীলা এখনও দাঁড়িয়ে আছে। তখন আমি পেছন ফিরে জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু বলবেন? তুই তো আমাকে ভালোবাসিস, তাই না? মানে? ভালোবাসতিস কি না? আমি চুপ করে বসে রইলাম। কি হলো, কথা বলিস না কেন? ভাসতাম হয়তো। প্লিজ এখানেও হেয়ালি করিস না। কিন্তু আপনি হঠাৎ করে এই প্রশ্ন করছেন কেন? জানিস, এই কয়েকদিন আমি অনেক ভেবেছি, আর এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই আমাকে সেই প্রথম থেকে ভালোবেসে গেছিস, আর আমি তোকে শুধু অবহেলা করে গেছি। অনেক কষ্ট দিয়েছি না রে তোকে। জানিস, এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই কতটা কষ্ট পেয়ে গেছিলি এতদিন। কিন্তু কখনো আমাকে কিছু বলিস না। কি করে সহ্য করতি তুই? আমি হেসে দিয়ে বললাম, আপনার আবার কি হলো? আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। হঠাৎ করে নীলা আমাকে অবাক করে দিয়ে আমার পায়ে পড়ে গেল, আর আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, নীলা অনবরত কান্না করে যাচ্ছে, আর আমি আকস্মিকতায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। নীলা যে এইভাবে আমার পা ধরে বসবে আমি ধারণাও করতে পারিনি। আমার আকস্মিকতা কাটাতেই সাথে সাথে বলে উঠলাম, কি করছেন কি আপনি? আমার পা ধরেছেন কেন? ছাড়ুন বলছি। কথাটা বলেই আমি নিজেকে নীলা থেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে এলাম। তখন নীলা নিচে বসে থেকে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দে, প্লিজ। আমি আর এই কষ্ট নিতে পারবো না। আমি কিছুক্ষণ নীলা দিকে তাকিয়ে রইলাম। নীলা ফ্লোরে বসে থেকে নিচের দিকে তাকিয়ে কান্না করে যাচ্ছে। তখন আমি ওর কাছে গিয়ে ওকে ধরে ধার করে জিজ্ঞেস করলাম, এইসব কেন করছেন আপনি? ভালোবাসি। কি? যখন থেকে বুঝতে পেরেছি। আচ্ছা, তখন মুখে একটা মুচকি হাসি নিয়ে ওর থুতনিতে ধরে মুখটা তুলে জিজ্ঞাসা করলাম, তো কতটা ভালোবাসো? আমার মুখ দেখে নীলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, খুব খুব ভালোবাসি। সারা জীবন তোকেই ভালোবাসবো, আর কখনো কষ্ট দেব না। নাটক? না, নাটক। আমাকে ভালোবাসো? আমি আর ওই ভুলটি করছি না। অনেক কষ্ট পেয়েছি তোমাকে ভালোবেসে, আর পারবো না। আর দয়া করে আমার সাথে এমন নিজ নাটক করতে এসো না। ভালোবাসা কোনো খেলার জিনিস না যে যেভাবে ইচ্ছা সেভাবে খেলতে পারবে। নীলা খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, বিশ্বাস কর, আমি সত্যি তোকে ভালোবাসি। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি একটা হাসি দিয়ে বললাম,
খুব ভালো করে বুঝতে পেরেছি। আসলে আমি তোমার কাছে সবসময় একটা সেকেন্ড অপশন হিসেবেই ছিলাম। যখন তুমি নিলয়কে ভুল বুঝলে তখন আমার কাছে এসেছিলে, তারপর আবার নিলয়ের কাছে ফিরে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে। আর এখন যখন নিলয় তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন আমি তোমার কাছে একমাত্র অপশন হয়ে গেলাম, তাই আমার কাছে ফিরতে চাইছো। এসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না, স্বার্থপরতা। কথাটা বলেই শেষ করে আমি ঘর থেকে বেরিয়ে আসি। নীলার দিকে একবারও তাকাইনি। সেই কখন থেকে ছাদে বসে আছি, তারপরও শান্তি পাচ্ছি না। এখনো মাথার ভেতরে নীলার কথাগুলো ঘুরে ফিরছে। আর সব কিছু শেষে একটা কথাই আসে, নীলা কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি এটাও? লাবিব, ভাবনা ছেদ পড়লো পিছন থেকে কারো ডাকে। আর এই গলাটা আর কারো নয়, নীলারই। পেছন না ফিরে বললাম, আপনি এখানে কি করছেন? আগে বল, তুই এখানে ঘরে না গিয়ে ছাদে কি করছিস? আমার এখানে ভালো লাগতেছে, তাই বসে আছি। তাই বলে এত রাত পর্যন্ত ঘড়িতে দেখেছিস কয়টা বাজে? রাত 2টা বাজতে চলেছে। তো কি হয়েছে? মুখে ওই কথা বললেও এতটা রাত হয়ে যাবে সেটা ভাবিও নেই। কি হয়েছে মানে? তুই ঘরে আয়। আমি যাবো না বলছি না। এক কথা আপনাকে কতবার বলবো? যান, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি তো যাবই, কিন্তু তুই এখানে থেকে কি করবি শুনি? দাঁড়িয়ে থাকবো। ও, সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবি? বোর হয়ে যাবি না? আচ্ছা ঠিক আছে, আমিও না হয় তোর সাথে এখানে দাঁড়িয়ে থাকবো। কথাটা বলে নীলা আমার বাম হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, তুই চাইলে সারা রাত থাকবো, শুধু আমি আর তুমি। নীলার এরকম আচরণে খুবই বিরক্ত লাগছিল, তাই রেগে গিয়ে একটা ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিলাম। ধাক্কাটা বোধহয় একটু জোরে দিয়ে ফেলেছি। হঠাৎ করেই এত জোরে ধাক্কা দেওয়ায় নীলা ভারসাম্য হারিয়ে একটু দূরে গিয়ে নিচে পড়ে গেল। ধাক্কাটা দিয়ে আমি রাগে গলায় বললাম, দয়া করে আপনার এই ধরনের নাটকগুলো আর আমার সামনে করবেন না, সহ্য হয় না আমার। আর প্লিজ দয়া করে এখান থেকে চলে যান। আমাকে একটু একা থাকতে দিন, একটু শান্তিতে থাকতে দিন। কথাটা বলেই আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে আমার পেছনে কেউ আবার এসে দাঁড়িয়ে আছে। তার মানে নীলা এখনও যায়নি। আপনার সমস্যা কি? আমাকে একটু শান্তিতে থাকতে দিবেন? যান এখান থেকে। এক কথা আপনাকে আর কতবার? ঘুরে দাঁড়িয়ে নীলা দিকে তাকাতেই আমার কথা বলা বন্ধ হয়ে গেল। তাকে দেখে নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে, আর ওর কপা থেকে রক্ত পড়তেছে। আসলে তখন যে ধাক্কা দিয়েছিলাম, ধাক্কা খেয়ে নীলা ছাদে থাকা বেঞ্চিটার দিকে পড়ে যায়, আর বেঞ্চির এক কোণা ওর কপালে আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে গেছে হয়তো। সেই সাথে রক্ত বেরিয়েছে। কি করলাম আমি এটা? সাথে সাথে নীলার কাছে গিয়ে ওকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তাই নীলাকে আমি কোলে তুলে নিয়ে ঘরে চলে এলাম আর বিছানায় শুয়ে দিলাম। তারপর চোখে পানি ছিটাতেই নড়ে চড়ে উঠল। চোখ খুলতেই আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছিল, তাই বললাম, সরি, আমি আসলে ইচ্ছে করে করিনি। রাগের মাথায় এত জোরে ধাক্কাটা দিয়ে ফেলেছি। নীলা শুধু একটা হাসি দিয়ে বলল, ব্যাপার না। আমি আর কিছু না বলে ফার্স্ট এড বক্সটা নিয়ে এলাম। তুলোতে এন্টিসেপ্টিক নিয়ে যে ওর কপালে ক্ষতটাতে লাগাতে যাব, নীলা আমার হাতটা ধরে বসে আর করুণ সুরে বলল, তুই কি সত্যি এখন আমাকে আর ভালোবাসিস না? না, তুই আগে বল আমাকে ভালোবাসিস কিনা। দেখুন, এক কথা বারবার পড়বেন না, আমাকে আমার কাজ করতে দিন। এই বলে যে আমার হাতটা আবার বাড়ালাম, আবারও বাধা। কেমনটা লাগে? তুই আগে বল আমাকে ভালোবাসিস কি না। দেখুন, আমার মাথা গরম করাবেন না, চুপচাপ বসে থাকুন। না আগে তুই। ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসলাম। চুপ, কোনো নড়নচড়ন ছাড়া বসে থাক। আর একটা কথা বলবি তো ফল ভালো হবে না। আর আমাকে ব্যান্সটা ঠিক মতো করতে দে। থাপ্পড় খেয়ে নীলা একদম চুপ হয়ে গেছে, আর কোনো নড়নচড়ন করছে না। যাক, থাপ্পড়ে তাহলে কাজ দিছে। কিছুক্ষণ পরেই ওর চোখ বেয়ে অনবরত বৃষ্টি ঝরতে লাগলো, আর আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইলো। আমি সেই দিকে চোখ দিলাম না, মন দিয়ে ব্যান্ডেজ করে বসলাম। নিন, এবার শুয়ে পড়ুন। এখনও নীলা চোখ দিয়ে পানি ঝরছে, হাত দিয়ে বারবার চোখ মুছেছে আর নাক টানতেছে, কিন্তু আর কোনো কথা বলছে না। আমি যে কিছু একটা বলছি সেটা মনে হয় শুনতে পায়নি, কারণ নীলা এখনও আগের মতোই বসে আছে। তখন আমি একটা ধমক দিয়ে বললাম, কি হলো, শুনতে পাননি কি বলছি? নীলা যেন হঠাৎ আমার থেকে ধমক শুনে কেঁপে ওঠে। তারপর সেই বসে থেকে একই কাজ করে যাচ্ছে, মানে চোখ মোছা আর নাক টানা। এখন আমি কি করি? নিরুপায় হয়ে বললাম, থাপ্পড়ের জন্য সরি। আসলে আপনি কথা শুনছিলেন না, তাই। আমি আমি সেই জন্য কাঁদছিলাম। আর আমি কোনো বাচ্চা নই যে একটা থাপ্পড় খেয়ে এভাবে কাণ্ড করব। তাহলে? এমনি। মানে? তুই যখন আমাকে ভালোবাসিস না, তাহলে আমার জন্য এত টান কিসের তোর? আমার আঘাত নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? এখানে আপনাকে ভালোবাসার কিছুই নেই, আর আমার আপনার আঘাত নিয়েও আমার কোনো রকম মাথা ব্যথা নেই। আঘাত যেহেতু আমার কারণে লেগেছিল, সেই জন্যই করছি। ও আচ্ছা, তাহলে ধন্যবাদ।
ধন্যবাদের কিছুই নেই। আমি তো বললামই আমার কারণে হয়েছে বলে। বুঝতে পারছি, যা যা ঘুমাতে যা, আমার জন্য আর তোকে কষ্ট করতে হবে না। হুম, আপনিও ঘুমিয়ে পড়ুন। আমার ঘুম নিয়ে তোকে ভাবতে হবে না। আমি আর কিছু বললাম না, সোজা সোফায় এসে শুয়ে পড়লাম। আর সাথে সাথে এক লাফে উঠেও গেলাম, কারণ এই কি, সোফা ভিজে কেন, এখানে পানি এলো কই থেকে? আমাকে বলছিস? এখানে নিশ্চয়ই আপনি আর আমি ছাড়া কেউ নেই। হ্যাঁ, আপনাকে বলছি, সোফাতে পানি এলো কোথা থেকে? আমি কি জানি, হয়তো ঘরে বৃষ্টি হয়েছিল, নয়তো বিড়াল হিসু করে দিছে। মজা করছেন আমার সাথে? একদম না। আচ্ছা, তোর সোফা তো ভিজা, তাহলে তুই ঘুমাবি কই? তুই তো আর ওই বিড়ালের হিসু করা জায়গায় ঘুমাতে পারবি না। তাছাড়া তোর তো আবার জ্বরের অ্যালার্জি আছে। এক কাজ কর, আজকে রাতে তুই বরং আমার সাথে খাটে ঘুমাতে পারিস, আমার কোনো প্রবলেম নেই। দরকার নেই, আপনাকে আমার জন্য কষ্ট করতে হবে না। আমি না হয় আমার ছাদে করে ঘুমাবো, নয়তো এই ফ্লোরেই ঘুমাতে পারবো। তোর ছাদের ঘরে তো কালকেই আম্মু তালা দিয়ে এসেছে, বললো কয়দিন আর ওইভাবে ঘরটা তো খুলে রাখবে, কেউ তো আর থাকে না। আর তুই ফ্লোরে ঘুমাবি, সেই সাহস আছে তোর? সমস্যা নেই, আমার কিন্তু তোর সাথে এক খাটে ঘুমাতে কোনো প্রবলেম নেই। তাছাড়া আমার খাট যথেষ্ট বড়ই আছে। কি ঝামেলায় পড়লাম রে বাবা। সোফাতেও ঘুমাতে পারবো না কারণ বিড়াল হিসু করে দিছে, চাঁদের ঘরটা তো তালা। আর ফ্লোরে ঘুমানোর সাহস আমার নেই কারণ অ্যালার্জি। তখন সামনের নীলার দিকে তাকাতে দেখলাম আমার গোবেচারা মুখের দিকে তাকে মুখ টিপে হাসতেছে। বাহ, ভালোই মজা নিচ্ছে। এই মুহূর্তে আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই, তাই চুপচাপ বিছানাতে গিয়ে উঠতে যাচ্ছিলাম, তখনই নীলা বলে উঠল, এই দাঁড়া দাঁড়া, কি হলো? আগে যা ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আয়, পিছনটা তো এক্কেরে ভিজে গেছে। তাকে দেখি সত্যি ভিজে গেছে, লজ্জার ব্যাপার, শুধু পিছনটাই ভিজেছে। তাই চুপচাপ ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলাম। তারপর বিছানাতে শুয়ে নীলার কঠিন কণ্ঠে বলে উঠল, এই শোন, বিছানায় থাকতে দিয়েছি বলে ভুলেও আমার ধারের কাছে ঘেঁষার চেষ্টা করবি না। কোনো রকম সুযোগ দেওয়ার চেষ্টা করলে কিন্তু। সুযোগ পেয়ে অপমান করতেও ছাড়ছে না। এই শোনেন, আমার ক্যারেক্টার না এতটাও লুজ না, আশা করি এতদিন এটা বুঝতে পেরেছেন। তা ঠিক আছে, তারপরেও বলে নিলাম, নিজের সেফটির জন্য আর কি। আচ্ছা ঘুমা তাহলে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর ঘুমের চেষ্টা কাটতে বুঝতে পারলাম নীলা আমাকে আষ্টে পিঠে জড়িয়ে ধরে বুকের উপর ভর করে শুয়ে আছে। আর সেই সাথে কপালে আর গালে পুরো মুখে ওর ঠোঁটে ছোঁয়া অনুভব করছিলাম। আর নীলা বলছিল, এই শোন, এত ভাব কেন তোর? আমি তোকে এত করে বলতেছি যে ভালোবাসি ভালোবাসি, তারপরেও তুই আমাকে বিশ্বাস করতেছিস না। আমাকে এতগুলো কথা শোনানি, আমি নাকি এই, আমি নাকি সেই, খুব কষ্ট হচ্ছিল তখন জানিস। কিন্তু তারপর আবার খুশিও হয়েছিলাম যখন তুই রোগে গিয়ে আমাকে আপনি না বলে তুমি করে বলেছিলি। আমি ঠিক বুঝে নিয়েছিলাম তুই আমাকে এখনো প্রচণ্ড রকমের ভালোবাসিস। কথাটা বলেই নাকে আরেকটা কিস করলো, তারপর বলতে লাগলো, কিন্তু তুই আমার উপরে ভীষণ রেগে আছিস, তাই না? তাই জন্যই তুই আমাকে ভালোবাসলেও সেটা লুকিয়ে রেখেছিস শুধুমাত্র ইগনোর করার কারণে। আমি তো সব বুঝে গেছি, তাই তুই যাই করিস না কেন আমি তোকে কোনোভাবেই ছাড়ছি না, বুঝলি? তারপর বুকের ওপর থেকে নেমে গিয়ে পাশ থেকে ঝুড়িয়ে ধরে বলল, আগে তো ভালোবাসি ভালোবাসি বলে আমার পিছনে ঘুরে ঘুরে বেড়াতি, আমি না হয় তখন বুঝতে পারিনি, তাই বলে এখন তুইও বুঝবি না যে আমি কতটা ভালোবাসি? আমি শুধু চোখ বন্ধ করে সব কিছু শুনতেছি আর মনে মনে হাসিছি। তখন নীলা বলতেছে, চিন্তা করিস না, আমিও খুব ভালো করে জানি কি কি করতে হবে। আজকে তো শুধু বিছানায় শুয়েছি, আর তোকে দিয়ে যদি ভালোবাসি না বলিয়েছি, আমার নামও নীলা না। এই বলে গালে একটা লম্বা কিস করলাম। আমি মনে মনে বললাম আমিও দেখমনি। নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আমার ওকে জড়িয়ে ধরার ইচ্ছে হচ্ছিল, কিন্তু সেই ইচ্ছে জমিয়ে রেখে ঘুমিয়ে পড়লাম। লাভিব, এই লাভিব ওঠ, আয় ওঠ না। আমি ঘুম ঘুম চোখেই বললাম, কি হলো, ডাকছেন কেন? আমি ওয়াশরুমে যাব। তো যান না, আমাকে কেন ডাকতেছেন? ঘুমাতে দেন তো। কিন্তু তুই যদি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখিস, আমাকে না ছাড়িস, আমি কি করে যাব বলতো? নীলার কথা শুনে খেয়াল হলো যে আমি নীলাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে প্রায় লাফিয়ে পিছিয়ে গেলাম। আর এতটাই পিছিয়ে গেছি যে ধূপ করে খাট থেকে নিচে পড়ে গেলাম। আরে আরে, তুই ঠিক আছিস তো? আমি নিচে পড়ে যেতেই সাথে সাথে নীলা আমার দিকে এগিয়ে এলো, আর আমাকে নিচে পড়ে থাকতে দেখে সেই হৃদয় কাড়া মাতাল করে হাসিটা দিল। কতদিন এই হাসিটা শুনিনি। কাঠের কিনারে বসে নীলা হেসেই যাচ্ছে। প্রথম প্রথম কিছুক্ষণ হাসিটার মায়ে মোহিত হয়ে পড়েছিলাম, কিন্তু যখন ননস্টপ হেসে চলেছে তখন গিয়ে আমার ইজ্জতে লাগলো। আমি উঠে দাঁড়িয়ে বললাম, এভাবে হাসার কি আছে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল।
অ্যাক্সিডেন্ট। দেখুন, একদম হাসবেন না বলে দিলাম। কিন্তু এই নীলার হাসিটা থামছেই না। বিরক্ত লাগছে এখন হাসিটা। আমি ধুর বলে চলে আসছিলাম, তখন নীলা পেছন থেকে আরে শোন। এটা বলে যে উঠে দাঁড়িয়ে খাট থেকে নামতে যাচ্ছিল, অমনি ওর নিজের ওনাতেই পা পেঁচিয়ে নিচে না পড়েনি। তার আগে আমি ওকে ধরে ফেলি। নীলা ভয় পেয়ে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। যখন বুঝতে পারলো যে ও নিচে পড়েনি, তখন গিয়ে এক এক করে চোখ খুলে। কেন জানি না নীলার ভয় মিশ্রিত মুখটা খুব মায়াবী লাগছে। আমি অপলক ওর দিকে তাকিয়ে রইলাম। নীলাও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কিছু একটা আওয়াজে আমার হুঁশ ফিরল। সাথে সাথে আমি নীলাকে নিচে নামিয়ে দিলাম। নীলা মনে হয় লজ্জা পেয়েছে ঘটনাতে, তাই মাথা নিচু করে একছুটে ওয়াশরুমে চলে যায়। আমি ওর এইভাবে চলে যাওয়া দেখে একটা মুচকি হাসি দিয়ে আবারও খাটে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করে চোখে পানি ছিটা পড়াতেই আবারও ঘুমটা ভেঙে যায়, আর চোখ খুলে সামনে তাকাতেই আমার চক্ষু জোড়া কপালে উঠে গেল। নীলা এখন আমার সামনে ভেজা চুলে শুধুমাত্র একটা তোয়ালে পেঁচিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। আকস্মিকতায় এরকম দৃশ্য আমি প্রথমে একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম, কিন্তু তারপর মুগ্ধ চোখে নীলা দিকে তাকিয়ে রইলাম। নীলা তোয়ালেটা খুলে শাড়ি পরতেছে, আর আমি ওর দিকে একইভাবে তাকিয়ে আছি। নীলা এখনো দেখেনি যে আমি উঠে পড়েছি। নীলার শাড়ি পরা এখন শেষ। কাঁধের এক পাশে শাড়ির আঁচল ফেলে পিছন করে আমাকে দেখে চমকে উঠে বলল, তুই কখন উঠলি? হঠাৎ করে নীলার এভাবে ঘুরে দাঁড়ানোতে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। কোনো রকমে বলতে গেলাম, তাও আলকোল পাকিয়ে গেল। কখন উঠলাম? এই তো এইমাত্র, মানে এখন উঠলাম। হ্যাঁ হ্যাঁ, এখনই উঠেছি। হ্যাঁ। কথাটা বলে আমি আর ওখানে বসে থাকলাম না, সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম, কারণ নীলার সামনে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যেতে পারি। আসার সময় খেয়াল করলাম নীলা আমার এরকম অদ্ভুত আচরণে অবাক হয়ে তাকিয়েছিল। আমার মনে হচ্ছে আমি যেন কোনো মতে বেঁচে চলে এসেছি। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আরেক দফা চমকাতে হলো, কারণ বেরিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু বলে ওঠার আগেই নীলা বলল, কাকিমা ডেকে গেছিল নিচে যেতে, জলদি চল। ও আচ্ছা, চলেন তাহলে। তারপর আমি আর নীলা একসাথে নিচে এলাম। খাবার টেবিলে বসতেই আমু নীলাকে জিজ্ঞাসা করে বসলো, এই নীলা, তোর কপালে কি হয়েছে রে? কাম সারছে। নীলার কপালে চোট তো আমি দিয়েছি, আর একবার যদি সবাই সেটা জানতে পারে তাহলে তো। নীলা আমুর প্রশ্নে কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে আছে। হয়তো নীলা কি বলবে সেটাই ভাবতেছে, কিন্তু বিপত্তি হলো নীলা আমার দিকে তাকিয়ে আছে এখন। এটা দেখে আমু বলল, কি রে, তুই লাবিবের দিকে তাকিয়ে আছিস কেন? নীলা থেকে কোনো উত্তর না পেয়ে আমু এবার আমাকে বলল, কি রে লাবিব, ওর কপালে কি হয়েছে? আমার গলাটা শুকিয়ে গেল। এখন আমি কি বলি? আর এই নীলাও আমার দিকে তাকিয়ে আছে। এই নাকি সে আমাকে ভালোবাসে? কিছু একটা বলে দিলেই তো হতো, তা না করে আমাকে ফাঁসিয়ে দিল। কোনো উপায় না পেয়ে আমি আমতা আমতা করে বললাম, আসলে আম্মু, আমি আসলে কালকে রাতে মানে। কি রে, এমন করছিস কেন? ঠিক করে বল, কি হয়েছে? না, কিছু করার নেই আর। তাই মন স্থির করে যে কথাটা বলতে যাব অমনি নীলা বলে উঠল, আসলে কাকিমা, ওই কাল রাতে আলমারি খুলতে গিয়ে দরজায় বাড়ি লেগে গিয়েছিল। আলমারির দরজা আবার কি করি? না, আসলে দরজাটা খুলছিল না তো, সেই কারণেই জোরে টান দিয়ে খুলতে গিয়ে দরজাটা হঠাৎ করে। বুঝতে পারছি। তা একটু সাবধানে খুলতে পারতি তো। দেখলি কি হলো, সব সময় খালি চটপটে কাজ। তারপর মা সবাইকে খাবার দিল। আমিও হাফ ছেড়ে শান্তিতে একটু খেতে শুরু করলাম। তখন আবার হঠাৎ জেঠিমা বলে উঠল। নীলা বিন্দু মাত্র না ভেবে সোজাসাপটা উত্তর দিল, না আম্মু, আমরা কোথাও যাব না এখন। তখন মা বলে উঠলো, সে কি রে, কাল রাত্রেই তো বললি যে তুই ঘুরতে যাবি, আর লাবিবের সাথে কথা বলে আমাকে জানাবি বলেছিলি। তার মানে লাবিব কি তোকে কিছু বলেছে? এই লাবিব, তুই ওকে কিছু বলেছস? আমি কিছু বলে ওঠার আগে নীলা বলল, না না কাকিমা, ও কিছু বলেনি। ও আর কি বলবে, আমি যাব না এখন। কেন যাবি না? সারাদিন ঘরে পড়ে থাকতে ভালো লাগে? নীলা যেন এরপরে আর কিছু বলতে পারছিল না। ওই সময় নীলার মুখটা দেখে আমারই কেমন যেন লাগলো। তাই আমি বললাম, মা আমরা যাচ্ছি। কি? কিন্তু নীলা তো। ও নিয়ে চিন্তা করো না, ওর সাথে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আমার কথা শুনে নীলা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর দিকে একবার তাকিয়ে আর তাকাইনি। কিছুক্ষণ পর নীলা খেয়ে উপরে চলে গেল। আমি কিছুক্ষণ নিচে থেকে তারপর উপরে গেলাম। ঘরে আসে নীলা আশ্চর্যল মুখে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম, ঠিক জানতাম যে তুইও আমাকে ভালোবাসিস। তুই আমাকে এইভাবে দূরে সরিয়ে রাখতে পারবি না। তারপর ছেড়ে দিয়ে গালে একটা কিস করে আবার বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ সো মাচ।
আমি তখন নীলাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বললাম, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো বাসবো না। নীলার মুখটা নিমিষেই কালো হয়ে গেল। অবাক হয়ে বলল, তাহলে তুই যেতে রাজি হলি যা। ভালো না বাসলে তুই আমার সাথে ঘুরতে যেতে রাজি হলি কেন? তারপর হঠাৎ করে নীলা একটা হাসি দিয়ে বলল, তুই আমার সাথে মজা করছিস না? আমাকে ভয় পাওয়ানোর জন্য চেষ্টা করছিস, তাই না? দেখ, এরকম মজা একদম ঠিক না। আমার কষ্ট হয় না বুঝি? কথাটা বলে হাসি মুখে আবার আমাকে জড়িয়ে ধরে বলল, বাট আই লাভ ইউ। আর হ্যাঁ, এরকম মজা আমার সাথে ভবিষ্যতে আর ভুলেও করবি না। এক মুহূর্তের জন্য আমার তো নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছিল। নীলার এরকম আচরণে আমি বেশ অবাক হলাম। তারপরে ওকে আবারও ঠেলে দূরে সরিয়ে দিলাম আর বললাম, জি না, আমি কোনো মজা করছি না। আমি শুধু বাড়ির সকলের কথা ভেবেই রাজি হয়েছি। তারা খুব আশা করেই এই প্ল্যান করেছে তাই। আর তাছাড়া আমার আম্মু আপনাকে নিয়ে ভীষণ চিন্তায় আছে। হয়তো আমরা ঘুরতে গেলে তার চিন্তা দূর হবে। ব্যাস এইটুকুই। নীলা আর কোনো কথা বলল না। যা বলার ওর চোখই বলে দিল। আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকা দুটি চোখ দিয়ে অজধারায় জল পড়তে লাগলো। আমার ওকে দেখে খুব মায়া হচ্ছিল, কিন্তু এত সহজে ওকে ক্ষমা করতে পারছিলাম না। তাই রেডি হয়ে ঘর থেকে বের হওয়ার আগে ওকে বলে এলাম, আর হ্যাঁ, আপনার পছন্দ অনুযায়ী একটা জায়গা সিলেক্ট করে রাখবেন। এই বলে আমি ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম। নীলা শুধু নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল। আজকে বাইরে থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল, কারণ আজকে একটা বন্ধুর বার্থডে ছিল। তো ওই উসিলায় এত লেট হয়ে গেল। নীলা অনেকবার ফোন করেছিল, ধরিনি। কিন্তু একের পর এক ফোন করে যাওয়ার ফোনটা ধরেছিলাম। জিজ্ঞেস করেছিল বাড়ি কখন ফিরব। আমি বলে দিয়েছিলাম যে লেট হবে, কিন্তু এতটা যে লেট হবে সেটা আমিও ভাবিনি। যাই হোক, বাড়িতে ঢুকে সেটা উপরে ঘরে চলে এলাম। এসে দেখি নীলা বসে আছে। আমি ঘরে ঢুকতেই আমার দিকে এগিয়ে এলো আর বলল, এত দেরি হলো কেন? আপনাকে কেন বলবো? আর তাছাড়া আমি তো আপনাকে কারণ বলেইছিলাম। তারপরও এমন প্রশ্ন করার মানে কি? ও সরি। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল। বলতে পারলাম না যে আমি খেয়ে এসেছি। কিছুক্ষণ পর নীলা খাবার নিয়ে ঘরে আসতেই বললাম, আমি খেয়ে এসেছি। কি? কিন্তু আমি তো... কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। নীলা মন খারাপ করে খাবারের প্লেটটা নিয়ে নিচে চলে যাচ্ছিল। তখন আমি বললাম, আচ্ছা আপনি খেয়েছেন? সেটা জেনে তুই কি করবি? যেটা বলছি সেটার উত্তর দিন। না, কেন? আসলে আমি ভেবেছিলাম তুই আসলে একসাথে খাবো, কিন্তু তুই তো... ওহ আচ্ছা, আপনি তাহলে খেয়ে নিন। নীলা কোনো উত্তর না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ ঘরে বসে থাকার পর মনে হলো নীলা কি এখনও আদৌ খাবারটা খাবে। এই ভেবে আমিও ঘর থেকে বেরিয়ে নিচে খাবার টেবিলের কাছে আসলাম। খাবার টেবিলে খাবারের প্লেট তো পেলাম, কিন্তু নীলাকে পেলাম না। আশপাশটা খুঁজেও নীলাকে পেলাম না। তখন কি মনে করে যেন ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি আমার ধারণা এটাই ঠিক। নীলা ছাদের এক কোনায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কাছে যেতে বুঝলাম কাঁদতেছে। তখন পেছন থেকে বললাম, কি হলো, আপনি এখন ছাদে কি করছেন? কিছু... আর আপনি খাবার খাননি কেন? এভাবে কান্না ছাড়া আর কোনো শব্দ শুনতে পেলাম না। কি হলো, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। কথাটা বলেই নীলা হাত ধরে আমার দিকে ঘোরালাম। তাকে দেখি এইটুকু সময়ে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। তখন নরম গলায় বললাম, কি হলো, এভাবে কাঁদতেছেন কেন? এমনি। এমনি এমনি কেউ কাঁদে নাকি? কাঁদার গতি হঠাৎ করেই বাড়িয়ে দিল। তখন বললাম, আরে আরে বলবেন তো, কাঁদছেন কেন? তোর জন্য। আমার জন্য? আমি আবার আপনার কি করলাম? তুই আমার সাথে এরকম করতেছিস কেন? আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তার জন্য তো তোর কাছে ক্ষমাও চাইলাম, তারপরেও তুই আমার সাথে এরকম করতেছিস। থেমে একটু কেঁদে আবার বলতে লাগলো, আমি এটাও খুব ভালো করে জানি যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু জানি না কেন তারপরেও আমার সাথে এরকম করতেছিস। আমার তো কষ্ট হয় নাকি? তুই আমাকে একেবারে ছেড়ে দে, নয়তো কাজে নেন না। এভাবে আর কষ্ট দিস না প্লিজ। হঠাৎ করে চোখ মুখ মুছতে মুছতে সিরিয়াস ভাবে বলল, আজকে তোকে স্পষ্ট করে বলতে হবে তুই আমাকে ভালোবাসিস কিনা। বল, তুই আমাকে ভালোবাসিস কিনা বল। কি হলো, কথা বলছিস না কেন বল? আমি শান্ত গলায় জবাব দিলাম, না বাসি না। কথাটা শুনেই নীলা আবারও কান্নায় ভেঙে পড়ল। হ্যাঁ, তুই আবারও মিথ্যা বলতেছস। নীলার এরকম কান্না দেখে আমার হাসি পেয়ে গেল। না, অনেক হয়েছে, আর না, আর কাঁদালে সমস্যা হয়ে যাবে। তাই আমি নীলাকে টেনে বুকে নিয়ে বললাম, আলি বাবলি, আর কাঁদে না, আর কাঁদে না, আর কাঁদে না। ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমাকে এইরকম করব না, সরি। এবার নীলার কান্না দেখে গিয়ে বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে আমার শার্টটা ভিজিয়ে দিল। অনেক কষ্টে শান্ত করার পর নীলার নাক টানতে টানতে বলল, তাহলে বলো আমাকে ভালোবাসো কিনা। বাসি তো, খুব ভালোবাসি। তাহলে আমার সাথে এরকম করছিলে কেন? সেই জন্য সরি আমার বাবুই পাখি। কথাটা বলে কপালে একটা চুমু দিলাম। তখন নীলা বলল, আর আমার সাথে এরকম করবে না তো? না, একেবারে না। ঠিক তো? একদম।
তাহলে আমাকে জড়িয়ে ধরো। তখন আমি নীলাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিলাম। নীলা আমাকে তার সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে আছে, যেন আমি ছাড়া পেলেও কোথাও পালিয়ে যাব। তখন আমি নীলাকে বললাম, এই শুনছো, মেঘ ডাকতেছে, মনে হয় বৃষ্টি আসবে। আসতে দাও। জানো, আমার তোমার সাথে বৃষ্টিতে ভেজার অনেক শখ। ও তাই বুঝি? কিন্তু আমার তো বৃষ্টিতে অ্যালার্জি। কথাটা বলার সাথে সাথে বৃষ্টি নেমে গেল। নীলা সেটা টের পেয়েই আমাকে ভেতরে নিয়ে যেতে চাইলো, কিন্তু আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরেই ছাদেই দাঁড়িয়ে রইলাম। তখন নীলা অবাক হয়ে বলল, এই কি করছো তুমি? ভিজে যাচ্ছ তো, চলো ভিতরে চলো। না, কেন? আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজবো। কিন্তু বৃষ্টি ভিজে তোমার তো জ্বর আসবে। আসলে আসে দাও, তুমি আছো কি করতে? এরপর নীলা আর কিছু বলেনি, সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অবশেষে সমাপ্তি ঘটলো আরেকটা লুতুপুতু প্রেমের গল্পের। কেমন হলো জানাবেন।